ক্লাসের দিকে যাই, দেখি কি অবস্থা। তো পড়াশোনার কেমন চলছে সবার? হুম, কয়েকজনকে খুব মানে ভালোই অ্যাক্টিভ দেখতেছি, আবার কিছু কিছু আছো কিন্তু মানে অ্যাক্টিভিটির দিকে যাচ্ছ না মনে হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু গ্রুপে স্যার গ্রুপে আর 2-1 দিন লাগবে স্যার হ্যাঁ, স্ট্যান্ডার্ড গুলো শেষ করতে। আচ্ছা, কিছু কিছু চেক করতেছি আমি, কিন্তু শুধু যে তোমাদের আমার ফাইনাল শেষ হয়ে গেছে। ফাইনাল কপি চেক করতেছি তা নয়, আমি কিন্তু অন্যরা যে কপিগুলো করেছে সেগুলো কিন্তু আমি দেখতেছি যে যারা দিল তারা কি শুধু মানে দায় সারা একটা বই থেকে তুলে দিল, নাকি আসলে সে একটু চেষ্টা করেছে। হ্যাঁ, বই থেকে তো হেল্প নিতেই হবে, এটা তো অস্বাভাবিক কিছু নাই। তুমি বই থেকে হেল্প নিবা, এটা স্বাভাবিক, কারণ জীবনে প্রত্যেকের 3টা ধাপ থাকে, তাই না? আমরা তো রাইটিংদেরও মানে রাইটারও দেখলাম, শেক্সপিয়ার কি একদম পুরোপুরি পিওর রাইটিং নিজে লিখ করছে বলো তো, শেক্সপিয়ার? না স্যার। হ্যাঁ, না প্রথম স্যার। ধাপ থাকে বাহ। কপি। যে কোনো রাইটার কাউকে না কাউকে ফলো করে, প্রথমে করে কপি, মানে ওইটাকে জাস্ট চেঞ্জ করে কিছু কিছু ধাপ। আর একটা মধ্য ধাপে থাকে কিছু কপি থাকে, কিছু নিজস্বতা থাকে। আর থার্ড স্টেজে গিয়ে মানে লাস্ট স্টেজে গিয়ে তখন যার অভিজ্ঞতাটা হয়ে যায়, তখন সে নিজস্বতা দিয়ে পিওর নিজস্ব রাইটিং তৈরি করে। তো এইভাবে তোমাদেরও কাজ হচ্ছে কি, শিখতে হলে কপি করতে হবে, এমন কোনো ইয়া নেই যে তুমি করতে পারবে না। কিন্তু যেহেতু একাডেমিক লাইফে কপিটা বৈধ, তাই না, যে নিজেকে কিন্তু একদম নিজেকে যদি কপির ভিতরে ডুবিয়ে ফেলো, তাহলে তো নিজে কখনোই নিজে শিখতে পারবে না, কোনো কিছু নিজে লিখতে পারবে না। এই জন্য একাডেমিক লাইফটাই হচ্ছে শেখার সময়, আর কিন্তু সুযোগ নেই শেখার। হ্যাঁ, যদি তুমি আবার পরবর্তীতে শিখতে চাও তাহলে অনেক মানে নিজেকে সুযোগ তৈরি করতে হবে, এই সুযোগটা সবসময় পাওয়া যাবে না। এই জন্য চেষ্টা করবে যতটুকু সম্ভব একাডেমিক লাইফটাকে কাজে লাগাতে। তো যাই হোক, আমরা আমি সানডে পর্যন্ত সময় দিয়েছিলাম যে 150 স্টেঞ্জা পর্যন্ত তোমরা শেষ করবা নেক্সট সানডে। তো সানডে কি পার হয়ে গেছে না এখনও সামনে আছে? সামনে আছে, গত ক্লাসে বলেছি তাই না? তো এটা একটু দয়া করে শেষ করার চেষ্টা করো, কারণ ওটা যেভাবে হোক শেষ করতেই হবে। এরপরেই যেহেতু আমরা রোমান্টিক এইজটার শুরু করে দিয়েই, মানে রোমান্টিক এজের মোটামুটি আমরা শেষ করব না, দিয়ে অন্য একটা টপিকে চলে যাব, কারণ হিস্ট্রি আমরা পরপর 2টা শেষ করেছি, কারণ আমার হিস্ট্রির কোশ্চেন দেওয়া লাগবে, ব্রিফ কোশ্চেন শর্ট কোশ্চেন আমি দিতে থাকবো, আর অন্য একটা আইটেম পড়বো। তো সেক্ষেত্রে এই হিস্ট্রি টপিকটা শেষ করার পর আমরা নেক্সট ক্লাস থেকে, হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে আমরা মেনলি চলে যাব হচ্ছে পোয়েট্রির ইয়াতে। তোমরা তো এটা তো পড়বাই, হচ্ছে এসটি কোল্ডিজ, ঠিক আছে? এসটি কোল্ডিজ আমরা পড়বো নেক্সট ক্লাস থেকে, বুঝতে পারছো? হুম। দিয়ে আবার কোল্ডিজ শেষ করে আমরা হিস্ট্রিতে আবার আসবো, দিয়ে হিস্ট্রিটাকে একটানা শেষ করে তারপর আমরা অন্য কিছুতে যাব। স্যার রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মানে এটা কি কমপ্লিট করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ওটা খুবই সহজ। আপনি হ্যাঁ, ওটা সহজ। কিন্তু স্যার ওটা তো অনেক বেশি আছে স্যার। হ্যাঁ, বড় হলেও ওটা সহজ। মানে বলছিলাম যে আমরা নিজেরাই পড়বো ওর জন্য। হ্যাঁ, ওটা বলেছি, কিন্তু দেখা যাচ্ছে যে ওটা সহজ আছে, ঠিক আছে? তো ওটা নিজেদের থেকেও মানে নিজেরাই করে নিব, আমি কিছু কিছু করাবো আর তোমাদের দিয়ে পড়াবো, মানে ওটা আমি নিজেই তোমাদেরকে ফোর্স ধরে করাই নিব, মানে সাথে সাথে একসাথে, ঠিক আছে? তো নেক্সট কোল্ডিসকে আমরা পুরোটা শেষ করব। আর এই বায়রনটা তোমাদের শেষ করতে হবে, কারণ কিছু কিছু কথা আছে, বিষয় আছে যেগুলো আলোচনার অনেক সময় সরাসরি করা যায় না, তো এই জন্য আমি তোমাদের দিয়ে কাজটা করাচ্ছি। এটা হলো মূল ব্যাপার, বুঝতে পারছো? ওটা তোমরা নিজেরা নিজেরা একটু পড়ে নিবা। জি। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এখানে কল্যাণনাথ দত্তের যে পেজগুলো দিয়েছিলাম, যে অংশটুকু পড়তে দিয়েছিলাম, এগুলো কি একটু পড়ছো বলো তো? জি স্যার। 225 থেকে 231, তারপর হচ্ছে 259 থেকে 262, 259 থেকে 262, এটা হচ্ছে আমাদের নিও ক্লাসিক্যাল এজের যে হিস্ট্রিক ব্যাপারগুলো সেগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে, যেগুলো আমরা আলোচনা করেছি। অগাস্টান এজ কী, কীভাবে এসেছে সেগুলো নিয়ে। তারপর হচ্ছে 62 পেজ পর্যন্ত মেইনলি এটা ছিল। তো পড়ছো তো নাকি সবাই? কোনোটা কি পড়ায় দিয়ে দিতে হবে বা পড়ানো লাগবে? না স্যার। আচ্ছা, যদি কারো কোনো কথা থাকে একটু বলো। কেউ মনে হয় জয়েন হতে চাচ্ছে। আচ্ছা, দেখছি। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। ইন্টেলেকচুয়ালিজম বলতে কি বুঝিয়েছে ওখানে? সরি, দত্ত বইয়ে। ইন্টালেকচুয়ালিজম। ইন্টালেকচুয়ালিজম মানে সব কিছুর মধ্যে ইন্টালেক্ট বা বুদ্ধিভিত্তিক চর্চার যে ব্যাপারটা, সেইটা ইন্টালেকচুয়ালিজম বলা হচ্ছে। বুদ্ধিমত্তা হ্যাঁ, সম্ভবত। বুদ্ধিভিত্তিক চর্চার জন্য যে মতবাদ বা সংগ্রহ, এটাকে, হ্যাঁ, দেখো ইন্টালেকচুয়ালিজম।
ইন্টালেকচুয়ালিজম, দেখো ইন্টালেক্ট এক্সারসাইজ, হ্যাঁ, বুদ্ধিভিত্তিক চর্চার যে ব্যাপারটা সেইটা। আর এটা সাহিত্যের ক্ষেত্রে ব্যাপক হারে যেহেতু ঘটে, এই জন্য এখানে দেখানো হয়েছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা একটু উইলিয়াম জেলংয়ে যাই, দেখি ওখান থেকে আমরা কিছু পড়ি আজকে। স্যার সামনের দিন থেকে কি এসটি কলেজ শুরু করবেন? হ্যাঁ, এসটি কলেজ শুরু করবো আমরা আজকে। মানে জাস্ট রোমান্টিক এইজের কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আমরা পরবর্তীতে যাবো না, কারণ এটা স্টেশন 18th সেঞ্চুরিতেই আছে এটা। হ্যাঁ, নড়াইল ভিক্টোরিয়াতে কি হচ্ছে, আচ্ছা 8 থেকে কি পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষা, টেস্ট এক্সামিনেশন শুরু করে দিয়েছে। স্যার, হ্যাঁ বলো। আমাদের যে ওই যে পোয়েট্রির হচ্ছে একটা ব্রড প্রশ্ন দিছেন না, হ্যাঁ হ্যাঁ এরকম কি বাকিগুলা যে বলছিলেন যে মানে মিলায় মিলায় দেয়, মানে একটার সাথে কবিতার সাথে আরেকটা কবিতা কম্পেয়ার করে দেয়, এরকম করে কি আপনি প্রশ্ন বানাই দিবেন? আমি যেগুলো দিয়েছি সেগুলোই পড়ে ফেলবা, তাহলেই হবে, বুঝতে পারছো? স্যার সবগুলা যে খুঁজে পাচ্ছি না। না, আমি তো 2-3টা করে কোশ্চেন দিয়েছি, এর চেয়ে বেশি তো দিই নাই। জি স্যার, এগুলাই হচ্ছে মানে এগুলা তো পাইছি, কিন্তু ওই যে বাকি কিছু কিছু শর্ট প্রশ্ন আছে, কয়েকটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, যেগুলো পাবেন না সেগুলো আমাকে একটু বলবেন, ঠিক আছে তো? আমার কাছে যে আচ্ছা বইটাই আছে এখান থেকে থাকলে আমি দিয়ে দিব, ওখান থেকে নিয়ে তোমরা একটু করবা। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা পড়ে ফেলেছি, আমরা এখান থেকে শুরু করবো রিভাইভাল অফ দ্য রোমান্টিক পোয়েট্রি। হ্যাঁ বলো। স্যার হুম, স্যার আমার অফ টপিকে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ইয়া কি বন্ধ করতে হবে রেকর্ডিং? না স্যার, না আচ্ছা, স্যার, অফ তা টপিক বলো। বলতে স্যার মানে এই হ্যাঁ সাবজেক্ট বুঝতে নিয়ে না। পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বলো। স্যার আমি বলছি, স্যার আমি আসলে এই কোশ্চেনটা আপনিও দিছেন, কিন্তু আমি আসলে স্যার সেন্সটা ডেভেলপ করতে পারতেছি না আর কি। আচ্ছা বলো স্যার সেই এটা কোশ্চেনটা। আমাদের আমার ইনকোর্স বৃহস্পতিবার থেকে শুরু তো, হুম হুম। এজন্য স্যার প্রশ্নটা হলো যে স্যার আমরা আর্মস এন্ড দ্য ম্যান পড়েছি, ওখান থেকে ডিসকাস আর্মস এন্ড দ্য ম্যান অ্যাজ এ স্যাটায়ার অন ফলিশ আইডিয়ালস অ্যাবাউট লাভ এন্ড ওয়ার। হুম হুম। মানে স্যার এইটাকে এখানে তুমি মানে লিখতে পারছো না? প্রশ্নটা অ্যাকচুয়ালি আমরা, হ্যাঁ হ্যাঁ মানে এটাকে তোমরা দিতে পারছো না, যেখানে ফুলিশ আইডিয়া, তাই তো? আমাদের লাভটাকে যেভাবে আইডিয়াল হিসেবে দেখানো হচ্ছিল প্রথম দিকে, সেইটাই যে লাভ মানেই কাউকে হিরো হিসাবে ধরতে হবে, কাউকে হিরোইন হিসাবে ধরতে হবে, এই যে প্ল্যাটনিক লাভ বলছি, হায়ার লাভ বলছি, এটাই তো ফুলিশ আইডিয়া ধরা হয়েছে, তাই না? এবং এমনকি যখন বিয়ের ব্যাপারে আসলো না, ও বিয়ের আচ্ছা ব্যাপারে, স্যার, স্যার এই টাইপের একটা প্রশ্ন আপনি দিয়েছিলেন, তো আমি হ্যাঁ আসলে মানে হ্যাঁ ওই প্রশ্নটা আর আপনার প্রশ্নটা এক কিনা আমি এটা নিয়ে একটু কনফিউজড হয়ে গেছিলাম। ওই একই কথা, ম্যারিজ, তাই তো? লাভ অ্যান্ড ম্যারিজ, এইটা নিয়ে কথা বলা হচ্ছে। প্রথম দিকে সবার মধ্যেই লাভ অ্যান্ড ম্যারিজ সম্পর্কে ভুল ধারণা ছিল, মেনলি দুইজনের মধ্যে সঠিক ধারণা ছিল। সেটা হচ্ছে কে বলো তো? দুইজন, একটা হচ্ছে আমাদের ব্লান্সলি, আর একজন হচ্ছে কি ওদিকে, লকা। লুকা, তাই তো? এই হ্যাঁ লুকা, এই দুইজন মেনলি বিয়েকে মানে জীবন চলার পথে যে একটা প্রয়োজন, তাই তো? এবং এই প্রয়োজনটাকে অবশ্যই নিজ নিজ থেকে একটু বড় হায়ার লেভেলে হতে হবে, এবং সেটা সম্পদ, তারপর স্ট্যাটাস, এগুলো দেখেই হতে হবে। এখানে যে প্ল্যাটনিক লাভ বা হচ্ছে হায়ার লাভ, যেখানে একজন একজনকে পূজা করবে, একদম মানে গড গডেসের মতো করে দেখবে, এইটা ছিল ভুল ধারণা, যেটা আসলে আমাদের সমাজে প্রচলিত থাকে। আর এইটাকে শ্যাটার করার জন্য, ভাঙ্গার জন্য মেনলি এই ড্রামাটাকে দিয়েছে, বুঝতে পারছো? এই জি স্যার, এই বুঝতে ব্যাপারগুলো পেরেছি। দেখাতে হবে। এবং শেষের দিকে যে যখন ওই যে যখন বিয়ের কথা প্রস্তাব আসলো, তখন আমাদের যে মানে কি রায়নার পিতামাতা, হ্যাঁ, চাচ্ছিল যে তার মেয়ে এই করে, সেই করে, ওই করে, তার লাগবে, এই লাগবে, ওই লাগবে, তাই না? তোমার কি ব্লান্সলিকে যখন বলা হলো তোমার কি এগুলো আছে, আমার মেয়েকে বিয়ে করলে এগুলো কি দিতে পারবে? তার মানে কি এইগুলো ব্যাপারটা কি একটা অন্য ধরনের কথা আসছে না, এই যে ব্যাপার বিষয়গুলো। এবং পরে যখন দেখালো তার এত সম্পত্তি, তখন কি বলছে, তুমি কি এম্পায়ার নাকি? হ্যাঁ, বলা হলো না এরকম। আর ওদিকে লুকাও চান্স নিয়ে আছে প্রথম থেকেই, যে সার্জিয়াসকে কিভাবে মানে তার ফাঁদে ফেলা যায়, এবং সে ফাঁদে ফেলেছেও, এবং সে মোটামুটি তার স্টেজ থেকে একটু তার উপরে উঠে গেছে। এইটুকু হ্যাঁ হুম।
হ্যাঁ বলো। স্যার এই যে আপনি ব্রড কোর্স আপনি যে সাজেশন দিয়েছিলেন ওই ব্রড কোশ্চেনে 2 নাম্বার কোশ্চেনটা আর কি, রিমার্ক অন শস ফিলোসফি অ্যাবাউট লাভ এন্ড ওয়ার ইন দ্য লাইট অফ আর্মস এন্ড দ্য ম্যান, হ্যাঁ হ্যাঁ অর দিয়ে এই স্যাটারের প্রশ্নটা দিয়েছেন। হ্যাঁ, এটাই স্যার দুইটাই একই সেন্স না? একই একই, হ্যাঁ একই বিষয়। ওকে স্যার, তাহলে মানে আমি একটা পড়লেই তো আমার আরেকটা হ্যাঁ পড়া আরেকটা হয়ে হয়ে যাচ্ছে যাবে। এজন্য। আচ্ছা আচ্ছা, ওকে তো স্যার, তো থ্যাংক ঠিক ইউ সো আছে। মাচ। আমরা এখন আসছি হচ্ছে রিভাইভাল অফ রোমান্টিক পোয়েট্রি। রোমান্টিক এই যে আমরা এখনো প্রবেশ করি নাই, আমরা শুধু রোমান্টিকের দিকে যাচ্ছি, মানে ধেয়ে যাচ্ছি আর কি। রোমান্টিক এজটা শুরু হবে কত সালে বলো তো? রোমান্টিক এজ শুরু হবে কত সালে? সালটা কি মনে আছে রোমান্টিক এজের? 1798 থেকে হ্যাঁ, 1830 কালাদের 1798। প্রফেসরের মাধ্যমে। 1832 তাই তো? এই 1832 পর্যন্ত। আর 1789 এটা কিসের জন্য বিখ্যাত এই এজটা বলো তো? স্যার লিরিক্যাল বালাদ এর পাবলিকেশনের জন্য এসটি ক্লোরিজ আর উইলিয়াম। নো ওটা না। স্যার ফ্রেঞ্চ ফ্রেঞ্চ রেভলিউশন স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালান্স তাই তো? লিরিক্যাল ব্যালান্সের পাবলিকেশন থেকেই মেইনলি রোমান্টিক এজটা ধরা হয়, রোমান্টিক এজ। আর এইটা মেইনলি হচ্ছে আমাদের ফ্রেঞ্চ রেভলিউশন। আর ফ্রেঞ্চ রেভলিউশনের দ্বারাই প্রভাবিত হয়েই ওয়ার্ডসওয়ার্থ যে প্রকৃতি, কমন পিপল এগুলো নিয়ে ভাবতে শুরু করেন। আর তাকেই তিনি প্রথম চেষ্টা করেছিলেন কমন পিপলকে তার পোয়েট্রি বা লিটারি পার্টের অংশ হিসাবে ধরতে। আরেকটা বিষয় হচ্ছে উইলিয়াম ব্লেক কিন্তু তার আগেই লেখালেখি শুরু করেছেন। তাহলে উইলিয়াম ব্লেক যে কবিতাগুলো আমরা পড়েছি, হ্যাঁ ওখানে কি আছে না কমন পিপল? তিনি ছোট বাচ্চাদের নিয়ে লিখছেন, লেখেননি? তারপর হচ্ছে লন্ডন কবিতাতে তিনি কিন্তু মানে জেনারেল পাবলিককে নিয়ে লিখছেন। তার ভিতরেও কিন্তু রোমান্টিকের যে আইডিয়াল সেগুলো দেখা গেছে। হ্যাঁ, আমাদের 80 কেন পুষতেছে না? হ্যাঁ, শুধু 70, 78, 79 এখান থেকেই আর উপরে ওঠে না। হ্যাঁ, কপাল খারাপ নাকি 80-র উপস্থিতির ব্যাপারে? আমি খেয়াল করছি 80 হয় না। হ্যাঁ, যাই হোক, ওকে। তাহলে সেইটা আমরা এখন থেকে দেখবো যে এটার দিকে আমরা ধেয়ে যাচ্ছি। এখনও আমরা কোন এজে আছি দেখো, 18th সেঞ্চুরি লিটারেচার। হ্যাঁ, তো এইখানে একটা কথা আছে দেখো, টেনিসন লিখেছেন, দ্য ওল্ড অর্ডার চেঞ্জ ইয়েল্ডিং প্লেস টু নিউ অ্যান্ড গড হিমসেলফ ফুলফিল হিমসেলফ ইন ম্যানি ওয়েজ লিস্ট ওয়ান গুড কাস্টম শুড করাপ্ট দ্য ওয়ার্ল্ড। এইটার মানে কি বুঝতে পারছো? দেখি তো কবিতাটুকুর মানেটা কি, ধরতে পারো কিনা? স্যার হ্যাঁ বলো। স্যার পেজ নাম্বার কত? একটু পেজ নাম্বারটা বলে দাও তো কেউ। 304। 304। থ্যাংক ইউ। আচ্ছা, এই মিনিংটাকে কেউ বলতে পারবা? কারণ এটা কিন্তু তোমাদের অনেক সময় ইয়া হিসাবে আসে, অ্যাম্পলিফিকেশন। দ্য ওল্ড অর্ডার চেঞ্জড ইয়েল্ডিং প্লেস টু নিউ, সুকান্ত ভট্টাচার্যের মতে নাকি? কি বলেছেন উনি? মানে কি পুরনো নতুনদের, তাই তো? নতুনদের আগমনে কি কি করতে হবে? হ্যাঁ, জায়গা করে, ইয়েল্ডিং প্লেস টু নিউ, নতুনদের জায়গা করে দিতে হবে। ওল্ড অর্ডার চেঞ্জ হয়ে যাবে, ওল্ড অর্ডার চেঞ্জ হয়ে যাবে, নতুনদের জায়গা করে দিতে হবে। বলছে এমনকি গড নিজেও, গড ফুলফিল হিমসেলফ ইন ম্যানি ওয়েজ, গডও নিজের ইচ্ছাকে বিভিন্নভাবে পূরণ করে। কারণ কি হয় যে একটা ভালো কাস্টমও যদি বেশি দিন থাকে, সেটাও একসময় মানুষ ব্যবহার করে করাপ্ট করে ফেলে। হচ্ছে গড ফুলফিলস হিমসেলফ ইন ম্যানি ওয়েজ লিস্ট ওয়ান গুড কাস্টম শুড করাপ্ট দ্য ওয়ার্ল্ড। মানে একটা ভালো, কারণ মানুষ কি করছে যে ভাইরাস আবিষ্কার করতে আছে, অ্যান্টিভাইরাস আবিষ্কার করতে আছে, আবার ভাইরাস আবিষ্কার করছে, আবার অ্যান্টিভাইরাস করছে। মানে একটা ভালো জিনিসকে মানুষ ব্যবহার করে খারাপ কাজে। যেমন এখন বর্তমানে খুব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মানুষকে সেবা করার নামে, হেল্প করার নামে মানুষকে দুর্নীতি করছে না বলো তো? বিভিন্নভাবে কিন্তু টাকা তুলতেছে, ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, কয়েকজনকে দেখিয়ে দেখিয়ে যে আমরা হেল্প করতেছি। কিন্তু দেখা যাচ্ছে যে তদন্ত করে পাওয়া যাচ্ছে যে এরা আসলে কী করছে, এই কাজগুলো ব্যবহার করে ব্যাপক পরিমাণে টাকা পয়সা মারছে। এমনকি বিভিন্ন ধরনের আমরা দেখছি, ক্রেডিটগুলো দেখছি, সমিতির নামে জনগণের কাছ থেকে টাকা পয়সা নিয়ে একসময় কী হচ্ছে, উধাও হয়ে পালিয়ে যাচ্ছে। তাই বলছে যে গড নিজেও জানে
একটা ভালো জিনিসকেও বেশি দিন রাখা ঠিক হবে না, কারণ মানুষ এমন একটা খারাপ প্রাণী যে এই খারাপ মানে ভালো কাজটাকেই একসময় তার খারাপ কাজে ব্যবহার করবেই। তাই বলছে যে এখানে ঠিক ওই রকম যে সাহিত্যের বিষয়গুলোও কিন্তু ধাপে ধাপে কি হয়, পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু আমরা নিও ক্লাসিক্যাল এজ থেকে রোমান্টিক এজে প্রবেশ করেছি, তাহলে আমরা এখানে দেখা শুরু করি। দ্য মিনিং অফ রোমান্টিসিজম, এটা মানেটা কি? বলছে হোয়াইল ড্রাইডেন অ্যান্ড পোপ অ্যান্ড জনসন ওয়ার সাকসেসিভলি ইন দ্য ডিক্টেটরস অফ ইংলিশ লেটার্স, while under their leadership the heroic couplet became the fashion of poetry, নিওক্লাসিক্যাল এজে বিশেষ করে। কারণ ড্রাইডেন, পোপ, জনসন এরা কোন এজের? নিওক্লাসিক্যাল এজের না? তাহলে ওই এজে যেখানে এরা হিরোইক কাপলেট ব্যবহার করে তাদের সাহিত্যকর্মে স্যাটিরিক্যাল এবং ক্রিটিক্যাল যে বিষয়গুলোকে প্রয়োগ করছে, তাই বলছে দেখো বিকেম দ্য ফ্যাশন অফ পোয়েট্রি অ্যান্ড লিটারেচার ইন জেনারেল বিকেম স্যাটিরিক অ্যান্ড ক্রিটিক্যাল ইন স্পিরিট অ্যান্ড ফর্মাল ইন এক্সপ্রেশন। সেখানে ধীরে ধীরে কি হচ্ছে, আ নিউ রোমান্টিক মুভমেন্ট কোয়াইটলি মেড ইটস অ্যাপিয়ারেন্স। তার মানে একদিকে যেখানে ড্রাইডেন, পোপ এবং জনসন তাদের সেই ফর্মাল এক্সপ্রেশনগুলো দিয়ে, স্যাটিরিক এক্সপ্রেশনগুলো দিয়ে, তাদের হিরোইক কাপলেট ব্যবহার করে যেখানে পোয়েট্রি লিখছে, সেখানে ভিতরে ভিতরে রোমান্টিক মুভমেন্ট নামে একটা মুভমেন্ট আস্তে আস্তে অ্যাপিয়ার হচ্ছে, ইমার্জ করছে। তাই বলছে থমসনস দ্য সিজনস ওয়াজ দ্য ফার্স্ট নোটওয়ার্দি পোয়েম অফ দ্য রোমান্টিক রিভাইভাল। খেয়াল করো, থমসনস সিজনস ওয়াজ দ্য ফার্স্ট নোটওয়ার্দি পোয়েম অফ দ্য রোমান্টিক রিভাইভাল। তাহলে রোমান্টিসিজম বলে যে ব্যাপারটা, সেটা কিন্তু রোমান্টিক এজের আগে থেকেও শুরু হয়েছে, বলা যায় নিও ক্লাসিক্যাল এজেই শুরু হয়েছে, কিন্তু সেটা ফর্মালি এমার্জ করেছে রোমান্টিক এজে। তাহলে থমসনস দ্য সিজনস, মনে রাখো এটা কত সালের দিকে? দেখো 1730, আর রোমান্টিক এজ শুরু হয়েছে 1798 সালের দিকে, অনেক আগে। অ্যান্ড দ্য পোয়েমস অ্যান্ড দ্য পয়েটস ইনক্রিজড স্টিডিলি ইন নাম্বার অ্যান্ড ইম্পর্টেন্স। কিন্তু আস্তে আস্তে কি হয়, এই রোমান্টিক মানে ধরনার যে মানুষগুলো বা রোমান্টিক যে ফিলিংয়ের যে রাইটারগুলো, এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে টিল দ্য এজ অফ ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্কট, ওয়ার্ডস এবং স্কটের আগ পর্যন্ত। দ্য স্পিরিট অফ রোমান্টিসিজম ডোমিনেটেড আওয়ার লিটারেচার মোর কমপ্লিটলি দ্যান ক্লাসিসিজম হ্যাড এভার ডান। তাহলে ক্লাসিসিজম যতটুকু না ইংরেজি সাহিত্যের উপরে প্রভাব বিস্তার করেছে, তার থেকে বেশি প্রভাব বিস্তার করেছে রোমান্টিক আইডিয়ালস বা রোমান্টিসিজম বলে যে ধারণাটা। দিস রোমান্টিক মুভমেন্ট হুইচ ভিক্টর হুগো কলস লিবারালিজম ইন লিটারেচার। তার মানে রোমান্টিক মুভমেন্ট মানে হচ্ছে লিবারালিজম ইন লিটারেচার। এর আগে আমরা পেয়েছি কি রিফরমেশন। রিফরমেশন আইডিয়ালটা কার সাথে রিলেটেড ছিল, লিটারেচার নাকি রিলিজিয়ন? বলো তো। স্যার রিলিজিয়ন। রিলিজিয়ন, ওই যে ক্যাথলিসিজম, তাই না, প্রোটেস্ট্যান্টিনিজম যেগুলো এসেছিল, ওগুলো হচ্ছে রিফরমেশন এসেছে, সেটা কার উপর ডিপেন্ড করছে, সেটা ধর্মের উপর ভিত্তি করে, এবং সেক্ষেত্রে সাহিত্য রিফরমেশনটাকে ত্বরান্বিত করতে সাহায্য করেছে। কিন্তু সাহিত্য লিবারেল হয়ে গেল, মানে কোন একটা মানে কি বলবো, মানে কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসলো, সেটা মেনলি এই রোমান্টিক আইডিয়ালের মাধ্যমে। কারণ কি, ইজ সিম্পলি দ্য এক্সপ্রেশন অফ লাইফ। কারণ রোমান্টিক মানেই হচ্ছে জীবনকে সিম্পলি এক্সপ্রেস করা, স্পন্টেনিয়াসলি এক্সপ্রেস করা, অ্যান্ড উইথ ওভারফ্লো অফ ইমাজিনেশন, তাই না? বলছে দেখো অ্যাজ সিন বাই ইমাজিনেশন রাদার দেন বাই প্রোজেইক কমন সেন্স, হুইচ ওয়াজ দ্য সেন্ট্রাল ডক্ট্রিন অফ ইংলিশ ফিলোসফি ইন দ্য 18th century. ইট হ্যাজ 6 প্রমিনেন্ট ক্যারেক্টারিস্টিক। তাহলে রোমান্টিক এজের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে, কারণ কিছু কিছু কবিতাতে আসবে যে এটাকে প্রমাণ করতে হবে রোমান্টিক পয়েট হিসাবে বা রোমান্টিক পোয়েম হিসাবে। ইট হ্যাজ 6 প্রমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স হুইচ ডিস্টিংগুইশ ইট ফ্রম দ্য সো কল্ড ক্লাসিক লিটারেচার হুইচ উই হ্যাভ জাস্ট স্টাডিড। তাহলে এই যে আমরা যে শুরু করলাম, এই যে নিও ক্লাসিক্যাল এই যে পড়ে আসলাম আমরা, এই ক্লাসিক লিটারেচার থেকে বরং এটা আরও বেশি মানে প্রভাবিত করেছে সাহিত্যকে, ইংরেজি সাহিত্যকে, এবং কিছু ডিস্টিংগুইশ ফিচার কিন্তু এই এজের আছে। বলছে দ্য রোমান্টিক মুভমেন্ট ওয়াজ মার্কড। তাহলে ফিচারগুলো আলোচনা করছি, 6 ফিচার, একদম খেয়াল করতে হবে, দরকার লিখতে পারতে হবে কিন্তু 2-1 লাইনের ভিতরে। বলছে দ্য রোমান্টিক মুভমেন্ট ওয়াজ মার্কড অ্যান্ড ইজ অলওয়েজ মার্কড বাই আ স্ট্রং রিয়াকশন অ্যান্ড প্রোটেস্ট এগেইনস্ট দ্য বন্ডেজ অফ রুল অ্যান্ড কাস্টম। তাহলে রোমান্টিক মুভমেন্ট মানেই হলো যে বাধা ধরা যে নিয়মটা দিয়ে দেওয়া হয়েছিল সাহিত্যর ক্ষেত্রে,
সেটা থেকে নিজেদেরকে মুক্ত করা বা ওদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করা, বন্ডেজ অফ রুল অ্যান্ড কাস্টম হুইচ ইন সায়েন্স অ্যান্ড থিওলজি অ্যাজ ওয়েল অ্যাজ ইন লিটারেচার। সেটা সায়েন্স এবং থিওলজির ক্ষেত্রে যেমন হয়েছে, সেটা সাহিত্যের ক্ষেত্রেও হয়েছে। জেনারেলি টেন টু ফেটার দ্য ফ্রি হিউম্যান স্পিরিট। তাহলে ফ্রি হিউম্যান স্পিরিটকে ফ্রি করে দেওয়ার জন্য, মুক্ত করে দেওয়ার জন্য যে ধরনের মুভমেন্ট, সেই মুভমেন্টটাই হচ্ছে রোমান্টিক মুভমেন্টের একটা বড় মার্ক বা চিহ্ন বা ফিচার। দ্বিতীয়টা হলো রোমান্টিসিজম রিটার্ন টু নেচার অ্যান্ড টু প্লেন হিউম্যানিটি ফর ইটস ম্যাটেরিয়াল। তাহলে সাহিত্যকর্মের উপাদানকে খুঁজে নেওয়ার জন্য সাহিত্যিকরা মেইনলি কোন দিকে গেছে? প্রকৃতি এবং কমন পিপলের দিকে গেছে। আর অন্যদিকে যেটা কী ছিল, সো ইজ ইন মার্ক কন্ট্রাস্ট টু ক্লাসিসিজম, যে ক্লাসিসিজমের উদ্দেশ্য ছিল কি ফর্মালিটি এবং মোটামুটি ক্লাসিক রাইটিং এবং কিছু নিয়ম কানুন, যেটার ভিতরে বন্ডেজড অবস্থায় ছিল, কনফাইন্ড অবস্থায় ছিল সাহিত্যকর্ম। কিন্তু রোমান্টিক, এই যে রোমান্টিক রাইটার্সরা কেউ করেছে কি নেচারকে তাদের সাহিত্যকর্মের উপাদান হিসাবে এবং নেচারের সাথে সাথে মানুষকেও, কারণ কি মানুষকে নেচারের একটা অংশ না, বলো তো, ম্যান ইজ এ জি পার্ট স্যার। অফ নেচার, সুতরাং মানুষকে তো বাদ দেওয়া যায় না। অতএব মানুষ বলতে কি আমরা শুধু রাজা, যেমন আমরা যদি বলি যে শেক্সপিয়ারের যে অ্যাজ ইউ লাইক ইট আমরা পড়েছি, এই অ্যাজ ইউ লাইক ইট এটা কি ওর ভিতরে কি প্রকৃতির প্রভাবটা দেখানো হয়েছে না, বলো তো? প্রকৃতির প্রভাবটা যদি দেখানো হয় তাহলে তার ভিতরেও কিছু না কিছু রোমান্টিক আইডিয়াল নিশ্চয়ই তাহলে ছিল, এই তো যে রোমান্টিক, কারণ প্রকৃতিকে গ্রহণ করে দেখানো হয়েছে যারাই ওই ফরেস্ট অফ আর্ডেনে গেছে তারাই ক্রুয়েল থেকে হিউম্যান হয়ে গেছে, নিষ্ঠুর ছিল, তারা মানবিক হয়ে গেছে, তার প্রকৃতির একটা প্রভাব তারা পেয়েছে। তো এরকমভাবে ওখানেও কিন্তু রোমান্টিক আইডিয়াল ছিল, সেটা আমরা জানবো। এবার বলছে দেখো যে ক্লাসিসিজম হুইচ হ্যাড কনফাইন্ড ইটসেলফ লার্জলি টু দ্য ক্লাবস অ্যান্ড ড্রয়িং রুমস অ্যান্ড টু দ্য সোশ্যাল পলিটিক্যাল লাইফ অফ লন্ডন। তাহলে ওই এই যে রাইটারগুলো মেনলি ছিল হচ্ছে বিশেষ করে হয়তোবা যারা শিক্ষিত সমাজ তাদের ক্লাব, যেমন আমরা যদি বলি জোসেফ এডিসন বা স্টিল যেগুলো পেলাম, ওদের অধিকাংশ রাইটিংগুলো কিন্তু এই ক্লাব ভিত্তিক। আর যেটা আমরা রেপ অফ দ্য লক পেলাম বা এরকম যে এপিকগুলো পেয়েছি, সেগুলো হচ্ছে বেশিরভাগই ড্রয়িং রুম বা মানুষের একটা মানে ধনী পরিবারের অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির রুমের ভিতরে সাহিত্যকর্মগুলো হয়ে গেছে। কিন্তু রোমান্টিসিজম মানেই হচ্ছে পুরো প্রকৃতির মধ্যে খোলামেলা আলোচনা, যেটা আমরা পেলাম হচ্ছে জন কিটসে, তাই না, পেলাম হচ্ছে শেলিতে, পেলাম হচ্ছে আমরা যেমন যে ওড টু স্কাইলার পেয়েছি, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পেয়েছি শেলি, তাই না, তারপরে এদিকে আমরা ওড টু নাইটেঙ্গেল পেয়েছি, তারপরে আমরা পেলাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পেলাম। এরা কি দেখা যাচ্ছে এখানে কোনো রোমান্টিকে যে কয়টা কবির আমরা কবিতা পড়েছি, কোনোটা কি মনে হয়েছে যে অ্যারিস্টোক্রেটিক পরিবার নিয়ে লিখেছে বা এরকম কোনো ক্যারেক্টার আছে কবিতার ভিতরে, বলো তো? ওরকম কিন্তু ক্যারেক্টারিস্টিক নাই। হ্যাঁ, তাই বলছে দেখো থমসন সিজনস হোয়াট এভার ইটস ডিফেক্টস ওয়াজ আ রেভলিউশন অফ দ্য ন্যাচারাল ওয়েলথ অ্যান্ড বিউটি হুইচ ফর নিয়ারলি আ সেঞ্চুরি হ্যাড বিন হার্ডলি নোটিস বাই দ্য গ্রেট রাইটার্স অফ ইংল্যান্ড। তাহলে কি দেখো হার্ডলি নোটিস, তাহলে থমসন কিন্তু লিখেছেন কিন্তু সেইগুলো এভাবে নাম পায়নি আর কি, খ্যাতি পায়নি ওই সময়ে, নিও ক্লাসিক আইডিয়ার ধারণার নিচে চাপা পড়েছিল। তাই বলছে তিনি যে প্রথম লেখালেখি করেছেন সেইটা আসলে ওই গ্রেট রাইটার্সদের নজরে আসেনি। এটা গেল হচ্ছে আমাদের দ্বিতীয় আইটেম। দ্বিতীয় আইটেম হলো কি যে রিটার্ন টু নেচার অ্যান্ড টু প্লেন হিউম্যানিটি, আর প্রথমটা ছিল কি প্রোটেস্ট এগেইনস্ট দ্য বন্ডেজ অফ রুল অ্যান্ড কাস্টম। এরপর হচ্ছে 3 নম্বর, ইট ব্রট এগেইন দ্য ড্রিম অফ গোল্ডেন এজ ইন হুইচ, গোল্ডেন এজের কথাটা কি মনে আছে? এলিজাবেথ হ্যাঁ, আমরা যে অ্যাজ ইউ লাইক ইট পেলাম না, ওখানে কি গোল্ডেন এজের কথা বলেছিলাম? আমরা কি একটু জি স্যার ব্রিফে ছিল। হ্যাঁ, ব্রিফে যেগুলো আলোচনা করেছি সেখানে কি যে প্রকৃতির মধ্যে শেফার্ড, ফ্যামিলি লাইফ, ভিলেজ লাইফ, এইগুলো, তাই না? আরে কোথায় যে চলে আসলাম। আচ্ছা, উলটপালট হয়ে গেল নাকি স্যার? ওই একটা লিঙ্ক ছিল ওখানে ক্লিক পড়ে গেছে, অমনি সে কোথায় যেন চলে গেছে। আচ্ছা, এখানে ছিলাম, এই যে লিঙ্কটাতে, ইন হুইচ দ্য স্টার্ন রিয়েলিটিস অফ লাইফ আর ফরগটেন। তাহলে যেখানে এমন একটা গোল্ডেন এজের স্বপ্ন দেখানো হচ্ছে যেখানে
জীবনের বাস্তবতাগুলো, স্টার্ন রিয়েলিটিস, তাই তো? স্টার্ন মানে কি? রুক্ষ বাস্তবতা, সেটাকে হয়তো মানুষ ভুলে গেছে। অ্যান্ড দ্য আইডিয়ালস অফ ইউথ, হ্যাঁ, ওয়ার ইস্টাবলিশড অ্যাজ দ্য অনলি পার্মানেন্ট রিয়েলিটি, যেটা আমরা পেয়েছি কোথায় বলো তো? জন কিটসের কোথায়? ইউথ, আইডিয়াল ইউথ। এবং স্টার্ন যে রিয়েলিটি সেগুলো ভুলে গেছেন। ওড কোথায়? ওড অন আ গ্রেশন আর্ন, পড়েছি আমরা ওটা? ওড অন আ জি, স্যার। গ্রেশন আর্ন। ওখানে কি তিনি যে ওখানকার যে চিত্রগুলো দেখানো হচ্ছে না, যে সবাই কত ইউথ, সবাই কত মজা করছে, আনন্দ করছে, এগুলো বলছে ফর ড্রিমার লিভস ফর এভার বাট দ্য টয়লার ডাইস ইন আ ডে। বলছে এক্সপ্রেসেস পারহ্যাপস দ্য অনলি দ্য ওয়াইল্ড ফ্যান্সি অফ মডার্ন পয়েন্ট। তাহলে ড্রিমাররা সারা জীবনই বাঁচে, কিন্তু যারা পরিশ্রমী শুধু তারা তো একদিন একদিন মারা যায়, কিন্তু ড্রিমাররা কখনো মরে না। বাট হোয়েন উই থিঙ্ক অফ ইট সিরিয়াসলি, দ্য ড্রিমস অ্যান্ড আইডিয়ালস অফ পিপল আর চেরিস্ট possessions long after their stone monuments have crumbled away and their battles are forgotten. তাই বলছে আসলে তেমনটা নয় যে ড্রিমস, মানে এখানে মূল কথা হলো যে চেষ্টা করা হয়েছে রোমান্টিকেই যে এমন কবিতার মাধ্যমে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করা, এমন কোনো ইমাজিনেশন, এমন কিছু ওয়ার্ল্ড বা এমন কিছু সিচুয়েশন সৃষ্টি করা যেখানে মনে হবে উই হ্যাভ ফরগটেন অল আওয়ার রিয়েলিটিস অফ লাইফ, তাই তো? আওয়ার সরোজ, আওয়ার পেইনস, and we have got something that is enjoyable, and where actually it is called the ideal world of imagination. The romantic movement emphasized these eternal ideals of youth, appeal to the human heart as the classic elegance of Dryden and Pope could never do. মানে যেটা ড্রাইডেন এবং পোপের মতো রাইটাররা করতে পারেনি, সেটা রোমান্টিকে যে মানুষটা করিয়ে দেখিয়েছে। রোমান্টিসিজম ওয়াজ মার্কড বাই ইন্টেন্স হিউম্যান সিম্প্যাথি, এটা খেয়াল করতে হবে, যেখানে সিম্প্যাথি দেখানো হয়েছে মানুষের প্রতি, বাই আ কনসিকুয়েন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হিউম্যান হার্ট। এখানে বিশেষ করে মাইকেল বলে একটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আছে মাইকেল, সেখানে দেখানো হয়েছে একজন গরিব পরিবার হবে। ওটা কি আছে তোমাদের? না, ওটা আমি স্যার একবার দেখছিলাম, ওই যে ওকে বাইরে পাঠায় দেয় পড়ার হ্যাঁ, জন্য। মানে দেখাচ্ছে যে প্রকৃতি থেকে দূরে চলে গেলে মানুষ অমানবিক হয়ে যায়, তাই না? অমানুষ হয়ে যায়, যেটা আর কি অনেক আগেই বলে গেছে, এখন অবশ্য হচ্ছে না। এখন কথাটা কি বাস্তব বলো তো? বাস্তব কি না যে মানুষ শহরমুখী হয়ে গেলে মানে কি হয়ে যায়? অমানবিক হয়ে যায়, অমানুষ হয়ে অমানবিক যায়। হয়। হ্যাঁ, তাই এটা তো সেটা হচ্ছে। এই জন্য তো গরিব পরিবারে বৃদ্ধাশ্রমে বাবা মা কয়জন আছে বলো দেখি? যে তা নাই স্যার, কম। রিক্সাওয়ালা তাই বলে কি? বা হচ্ছে কৃষক, তাদের বাবা মা কয়জন বৃদ্ধাশ্রমে আছে? স্যার কেউই নেই। কেউই নাই, মানে কয়েকজন, মানে তুমি পাবাই না খুঁজে। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মানে যারা সাকসেসফুল, দ্য ফাদার্স অর দ্য প্যারেন্টস হ্যাভ মেড দেয়ার সানস অ্যান্ড ডটার সাকসেসফুল, বাট দে আর নাও সাফারিং অ্যালন, হ্যাঁ, ইন আইসোলেশন অ্যান্ড সেপারেশন। তারা এখন সেপারেট হয়ে আছে সন্তানের কাছ থেকে। তাহলে সাকসেস কি? এর সাকসেস দিয়ে দরকার আছে? আমার তো মনে হয় যে ওই কৃষক পরিবারের ইয়েটাই ভালো, যেখানে না খেতে পারো তার বাপ মাকে অন্তত লাঠি ঝাঁটা দিয়ে হলেও বাড়িতে তো রেখে দিয়েছে। তো যাই হোক, এইগুলো ব্যাপার সেই মানে দেখিয়েছে যে ইনফ্লুয়েন্স কতখানি করে প্রকৃতি। যত বেশি আমরা মানে শহরের ইট পাথরের সমাজে চলে আসব, তত আমাদের হৃদয়টা হার্ড হয়ে যাবে। হ্যাঁ, তাই বলছে এখানে সেটা যে রোমান্টিসিজম ওয়াজ মার্কড বাই ইন্টেন্স হিউম্যান সিম্প্যাথি অ্যান্ড বাই আ কনসিকুয়েন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হিউম্যান হার্ট। Not to intellect or to science does the heart unlock its treasure, but rather to the task of sympathetic nature, and things that are hidden from the wise and prudent are revealed unto children. একদম মানে কি বলবো, প্রুডেন্ট থেকে শুরু করে শিশু পর্যন্ত। পোপ হ্যাড নো অ্যাপ্রিসিয়েবল হিউম্যানিটি, পোপের ভিতরে কোনো হিউম্যানিটি দেখা যায়নি, শুধু স্যাটায়ার। সুইফটস ওয়ার্ক ইজ আ ফ্রাইটফুল স্যাটায়ার, তিনি তো মানুষকে একদম মানে কি বলবো এমনভাবে তুলে ধরেছেন যে মানুষকে ঘৃণা করতে ইচ্ছা করবে, মনে হয় যেন মানুষ সমাজে থাকাই ঠিক না। অন্যদিকে এডিশন ডিলাইটেড পোলাইট সোসাইটি বাট হ্যাড নো মেসেজ ফর প্লেইন পিপল। তিনিও এডিশন তার এসের ভিতরে দেখিয়েছেন যে মানুষগুলোকে, সেগুলো একটা কিন্তু হাই লেভেলের বা হচ্ছে অন্তত অ্যারিস্টোক্রেটিক পিপল, এবং তারা মোটামুটি সেখানে তিনি তাদের মানে খামখেয়ালিপূর্ণ জীবনযাপনটার একটা হাস্যরসাত্মক ওয়েতে তুলে ধরেছেন। While even Johnson, with all his kindness, had no feeling for men in the mass, but supported Sir Robert Walpole in his policy of letting evils alone until force. আচ্ছা, স্যার রবার্ট ওয়ালপল ইনি কি ছিলেন বলেন তো? কি পরে আসলাম?
ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী। হ্যাঁ, ফার্স্ট প্রাইম মিনিস্টার ইন ইংল্যান্ড, তাই তো, টু টেক নোটিস অফ হিউম্যানিটি আপিল। আচ্ছা, তাহলে এটা গেল, এখানে এই বিষয়গুলো এমনি কথা বলা হয়েছে, যেটা আমরা পাচ্ছি দেখো গ্রের ভিতরে বলছে, উইথ দ্য রোমান্টিক রিভাইভাল অফ অল দিস ওয়াজ চেঞ্জড হোয়াইল হাওয়ার্ড ওয়াজ ওয়ার্কিং হিরোইক্যালি ফর প্রিজন রিফর্ম, উইলবার্স ফর দ্য লিবারেশন অফ দ্য স্লেভস, গ্রে রোট হিজ শর্ট অ্যান্ড সিম্পল অ্যানালস অফ দ্য পোর, অ্যান্ড গোল্ডস্মিথ হিজ ডেজার্টেড ভিলেজ অ্যান্ড কাউপার সংস। এই সব কিছুই রোমান্টিক রিভাইভালের ক্ষেত্রে অনেকখানি হেল্প করেছে, মানে আস্তে আস্তে এই কবিরা মোটামুটি রোমান্টিক এজের দিকে আগিয়ে নিয়ে গেছে। এবার বলছে বিশেষ করে দ্য সিম্প্যাথি ফর দ্য পোর, এটা হচ্ছে একটা ফিচার, অ্যান্ড দিস ক্রাই এগেইনস্ট অপারেশন গ্রু স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার টিল ইট কালমিনেটেড ইন ববি বার্নস, হু মোর দ্যান এনি আদার রাইটার ইন এনি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য পয়েট অফ দ্য আনলেটার্ড হিউম্যান হার্ট। তাহলে পয়েট অফ দ্য আনলেটার্ড হিউম্যান হার্ট বলতে কী বলতে যাচ্ছে? আনলেটার মানে অশিক্ষিত মানুষকে নিয়ে লিখেছেন যিনি কবি, ববি বার্নস, তাই তো, যিনি কী করেছেন, যে তারা অশিক্ষিত মানুষ, সমাজের একদম খেটে খাওয়া মানুষ, তাদেরকে নিয়ে কবিতা লিখেছেন, তাই হচ্ছে দ্য পয়েট অফ আনলেটার্ড হিউম্যান হার্ট। তাহলে সিম্প্যাথি ফর দ্য পোর মানে মূল কথা হলো হিউম্যানিটি, তাই তো, এটাই হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে বাই, তাহলে রোমান্টিসিজম ওয়াজ মার্কড বাই ইন্টেন্স হিউম্যান সিম্প্যাথি অ্যান্ড বাই আ কনস্ট্যান্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হিউম্যান হার্ট। এটা হলো 4 নম্বর। 5 নম্বর কী বলা হচ্ছে? দ্য রোমান্টিক মুভমেন্ট ওয়াজ দ্য এক্সপ্রেশন অফ ইন্ডিভিজুয়াল জিনিয়াস রাদার দ্যান অফ ইস্টাবলিশ রুলস। দেখো রোমান্টিক এইজের যে কবিগুলো আমরা পাচ্ছি, এক একজন কিন্তু এক একজন থেকে আলাদা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এক ধরনের মনোভাব দিয়ে লিখছেন, যেটা হচ্ছে প্যান্থেইজম। এস.টি. কোলরিজ যিনি লিখছেন, তিনি হচ্ছেন সুপারন্যাচারালিজম। কিটস লিখছেন সেন্সুয়াসনেস অ্যান্ড পয়েট অফ বিউটি। শেলি লিখছেন বিদ্রোহী কবিতা। বাইরন লিখছে রিভোল্ট এগেইনস্ট দ্য সোসাইটি। রিভোল্ট অ্যান্ড রেভলিউশন, এই দুটো আমাদের পার্থক্য কী বলো দেখি? রিভোল্ট অ্যান্ড রেভলিউশন, জানা আছে? রিভোল্ট মানে কি? বিদ্রোহ, তাই তো, কোনো কিছুর প্রতি রেগুলেশন মানে তো উদ্ভাবন টাইপের কিছু। রেভলিউশন মানে হচ্ছে নতুন কিছু, যেমন ওয়েস্ট উইন্ডে আমরা কি চাচ্ছি, ওখানে কিন্তু রিভোল্টও আছে, আবার তিনি একটা পরিবর্তন করে নতুন সমাজের আশা করছেন, বিপ্লব, তাই তো। বিপ্লব মানে কি? মানে নতুন কিছুর উত্থান। আর রিভোল্ট মানে হচ্ছে জাস্ট প্রোটেস্ট, যেটা আমরা পাচ্ছি ডন জুয়ানে, তাই তো। ডন জুয়ানে আমরা কি পাচ্ছি বলো তো? তোমরা যেহেতু পড়ছো, তিনি দেখাচ্ছেন না যে ডোনা ইনেজ তার ছেলেকে মানুষ করার জন্য এমন কোনো পদক্ষেপ নেই যে তিনি নেননি, কিন্তু শেষ পর্যন্ত কি তার ছেলেকে কি মানুষ করা গেছে? না স্যার, সব রকম ধর্মের বই পড়াইছে, কোনো কিছু খারাপ করতে দেয় নাই, সবকিছু মরালিটি টিচার পর্যন্ত, হ্যাঁ টিচার পর্যন্ত দেখে দেখে নিয়োগ করা হয়েছে, বুঝতে পারছো? স্যার বইয়ের অনেক অংশ নাকি বাদ দিয়ে দিয়েও পড়ানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যে আগে থেকে দেখানো হয়েছে, মানে যে বইটা তার জন্য মোরালিটিকে এফেক্ট করবে কিনা সেগুলো দেখিয়ে দেখিয়েও ছেলেকে মানুষ ধর্মের জ্ঞান থেকে সব জ্ঞানে দিছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি মানে তাকে মানুষ করাতে পারেনি। তাই এটা হচ্ছে একটা ধরনের রিভোল্ট, যে আসলে এগুলো করে কোনো লাভ নেই, বরং বাস্তবতাকে দেখাতে হবে তাকে। তুমি যদি এখন তোমার সন্তানকে গালি, মনে করে একজন একটা গাল দিল, তখন তোমার হয়তো তুমি তোমার সন্তানকে বা তোমার ছোটো বোনকে বা ভাইকে একটা ভালো কিছু বললা, যে এটা মানে হচ্ছে এই, মানে তুমি তাকে খারাপ কিছুটা উল্লেখ করালাম না, তখন কি হবে? সেই কথাটা যদি এখন সে অন্যের সামনে বলে, তখন কি হবে বলো? তাহলে তোমাকে তাকে বোঝাতে হবে যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা বাজে, কিন্তু তুমি তার সাথে পরিচয়ই করাচ্ছ না, তাই তো। যে তুমি তার সাথে পরিচয়ই করাচ্ছ না, তাহলে কি হবে? হবে না। তার জন্য বলা হচ্ছে এটা হচ্ছে কি সমাজের বিরুদ্ধে এক ধরনের মানে বিদ্রোহ, তাই তো, প্রোটেস্ট, তাই না, এক ধরনের বললো কি একটা ওয়ার এগেইনস্ট দ্য সোশ্যাল কনটেক্সট, হ্যাঁ, সেটিং অফ দ্যাট পার্টিকুলার। এবং এখানে কি বিয়ের বয়সের ব্যাপারটাও দেখিয়েছে, যে যেখানে আমাদের মানে কি যে হিরোইন, নামটা ভুলে গেলাম এখনই, মাথা দেখ চলে গেল আমার, কি হলো? স্যার জন ডুয়ানের? হ্যাঁ না, ওই যে আলফান্সোর ওয়াইফ, যার সাথে কাহিনীটা, মহিলাটার নাম কি? স্যার জুলিয়া। হ্যাঁ জুলিয়া, দেখছো একটু নামটা জুলিয়া জ আসতেছে, কিন্তু জুলিয়ার বয়স কত? 23 23 বছর। আর আলফান্সোর বয়স কত? 50। হ্যাঁ 50। 50। তাহলে তার এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে, তাই তো? ওখানে বাইরন কিন্তু একটা কথা বলেছে
যে এই সময় যে তার 25 করে দুইজন দিলে আর কি ঠিক হয়। দুইজনে দিলে ঠিক হতো। দেখো কি কথা বলেছে সে, তাই না? যে এরকম যে তার যা বয়স এরকম করে দিলে বলে ভালো হতো। মানে তিনি রাগ করে কথাটা আসলে বলেছেন, হ্যাঁ, যে মানে একটা বিদ্রোহী বলা যায়, যে এরকম যদি হয় তাহলে তো সমাজ মানে রসাতলে যাবেই। তাহলে একটা মেয়েকে কি একটা মানে কি বলবো, মানে ইয়ার মধ্যে ফেলে দেওয়া না, কুয়ার মধ্যে ফেলে দেওয়া না, তাহলে তার যে একটা মানে কি বলবো ফিজিক্যাল বা হচ্ছে মেন্টাল যে একটা ডিফারেন্স আছে ওই মানুষের সাথে, তাই না, তার যে ডিমান্ডগুলো আছে তার তো মিলতেছে না, তাহলে তো হবে না। এগুলো কি করে হয়? তো এইগুলোর প্রতি এসেছে। তাহলে রিভল্ট হচ্ছে বাইরন আর রেভলিউশনারি হচ্ছে শেলি। ওয়েস্ট ইন্ডিয়া দেখিয়েছেন, তাই না? বা হচ্ছে আমরা ওড টু স্কাইলারকে দেখছি যে তিনি চাচ্ছেন এমন কোনো শক্তি যে শক্তির মাধ্যমে পুরো সমাজকে চেঞ্জ করে নতুন একটা সমাজ দিবেন, নিউ মিলেনিয়াম নিয়ে আসার চেষ্টা করবেন, যেখানে কোনো ধর্ম থাকবে না, মানুষের মধ্যে কোনো রকম মানে অমিল থাকবে না, বিদ্রোহ থাকবে না, চুরি ডাকাতি দুর্নীতি এগুলো থাকবে না, সমাজের সবাই হয় ভালো, যেটা হচ্ছে আমরা বলছি ইউটোপিয়া, তাই না, যেটা আমরা হিস্ট্রিতে পড়েছি। তো এক একজন কী বলছে এক এক রকম না, তাই সেটা এখানে বলা হচ্ছে যে রোমান্টিক মুভমেন্ট ওয়াজ দ্য এক্সপ্রেশন অফ ইন্ডিভিজুয়াল জিনিয়াস রাদার দ্যান অফ এস্টাবলিশ রুলস। In consequence, the literature of the revival is as varied as the characters and moods of different writers. এক এক রাইটারে এক এক মুড। তাই বলছে দেখো, when we read Pope for instance we have a general impression of sameness, মানে ড্রাইডেনও যা বলেছে, ওই জোনাথন সুইফটও যা বলেছে, ওই পোপও তাই বলেছে। মানে ওদের কাজই হচ্ছে সমাজের খারাপ দিকগুলোকে স্যাটিরিক ওয়েতে আইরনিক্যালি তুলে ধরা, যাতে সেগুলোকে রেকটিফাই করা যায়। এইটা অ্যাজ ইফ, কারণ মনে হচ্ছিল যেন অল হিজ পলিশ পয়েন্টস আর মেড ইন দ্য সেম মেশিন, বলছেন একই মেশিন দিয়ে তৈরি। বাট ইন দ্য ওয়ার্ক অফ দ্য বেস্ট রোমান্টিসিস্ট দেয়ার ইজ এন্ডলেস ভ্যারাইটি। টু রিড দেম ইজ লাইক পাসিং থ্রু আ নিউ ভিলেজ, মিটিং আ স্কোর অফ ডিফারেন্ট হিউম্যান টাইপস, ফাইন্ডিং ইন ইচ ওয়ান সামথিং টু লাভ অর টু রিমেম্বার। তার মানে কি, রোমান্টিক এই যে রাইটারগুলো ছিল এবং রাইটারদের রাইটিংগুলো ছিল ভিন্ন ভিন্ন। যেমন লুসি পড়লাম না আমরা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কি লুসি পড়ছি না? লুসি কি ছোট্ট একটা, হ্যাঁ লুসি পয়েন্ট, যেটা ছোট্ট একটা মেয়েকে নিয়ে লেখা হয়েছে, তাই না? ওটা একটা যদি আমরা ওয়ার্ডসওয়ার্থের দেখলাম, তাহলে এইরকমভাবে দেখা যাচ্ছে যে কিডসের আমরা পাচ্ছি কোনোটা মিলানকলি নিয়ে লেখা, কোনোটা হচ্ছে মনে করো যে মানে কি ওড টু অটাম যেটা পড়েছি, অটামের সৌন্দর্য নিয়ে লেখা, প্রকৃতির সৌন্দর্য নিয়ে লেখা, এরকম। নেচার অ্যান্ড দ্য হার্ট অফ ম্যান আর অ্যাজ নিউ অ্যাজ ইফ উই হ্যাড নেভার স্টাডিড দেম, মানে তাদের কবিতার মধ্য দিয়ে প্রকৃতি এবং মানুষের হার্ট কেমনভাবে তুলে ধরা হয়েছে নতুন করে, মনে হচ্ছে আমরা কখনো জানতামই না। হেন্স ইন রিডিং দ্য রোমান্টিসিস্ট হু ওয়েন্ট টু দিস সোর্স অফ দেয়ার ম্যাটেরিয়াল উই আর সেলডম ওয়ারিড বাট অফেন সারপ্রাইজড। দ্য সারপ্রাইজ ইজ লাইক দ্যাট অফ সানরাইজ or the sea, which always offers some new beauty and stirs us deeply as if we had never seen it before. তার মানে এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি, যে এক এক রাইটার এবং একজন রাইটারও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে মেনলি এখানে লেখার চেষ্টা করেছেন। 6 নম্বরে আসি, বলছে দ্য রোমান্টিক মুভমেন্ট while it followed its own genius was not altogether unguided. বলছে হ্যাঁ, সবাই যার যার নিজস্ব জিনিয়াস নিয়ে লিখলেও এদের কিন্তু একটা নিজস্ব গাইড ছিল। স্ট্রিক্টলি স্পিকিং দেয়ার ইজ নো নিউ মুভমেন্ট আইদার ইন হিস্ট্রি অর ইন লিটারেচার, ইচ গ্রোজ আউট অফ সাম গুড থিংস হুইচ হ্যাজ প্রিসিডেড ইট অ্যান্ড লুকস ব্যাক উইথ রেফারেন্স টু দ্য পাস্ট মাস্টার্স। তার মানে এখানে একটা জিনিস বলা হলো যে সত্যিকার অর্থে বলতে গেলে কোনো কিছুই নতুন করে সৃষ্টি হয়নি, বরং সব কিছুই আগের যে ভালো, মানে আগের এইজের বা আগের সময়ের বা আগের পিরিয়ডের যে ভালো জিনিসগুলো ছিল, তার ভালো জিনিসগুলো থেকে আসলে সৃষ্টি হয়েছে। গ্রোজ আউট অফ সাম গুড থিং। এবং এ কারণেই অবশ্যই পরবর্তী রাইটারগুলো তার পিছনের রাইটারগুলোর দিকে একটু হলেও লুক ব্যাক করে উইথ রেফারেন্স, শ্রদ্ধার সহিত, তাই না, পাস্ট মাস্টার্স। তার রোমান্টিক এজের রাইটাররাও এমন ইন্সপিরেশন নিশ্চয় কারণের কাছ থেকে পেয়েছিল। স্পেশালি আমরা পাচ্ছি কার কাছে, স্পেন্সার অথবা শেক্সপিয়ার অথবা মিল্টন। ওয়ার দ্য ইন্সপিরেশন অফ দ্য রোমান্টিক রিভাইভাল। মিল্টনকে নিয়ে লেখা হয়েছে, কে লিখেছে কবিতা বলো? স্যার ওর্ডসওয়ার্থ, লন্ডন 1802। হ্যাঁ, সেখানে দেখানো হয়েছে যে সে ইন্সপিরেশন পাচ্ছে কার কাছ থেকে, ওই মিল্টনের কাছ থেকে। যে মিল্টন যেমন কমন পিপলের কথা ভেবেছেন, তাই তো, সমাজকে শুদ্ধ করে দেওয়া, পবিত্র করে দেওয়া, ধর্মীয় আইডিয়ালগুলোকে ফলো করানো এবং মানুষকে এবং মানব সমাজকে বসবাসযোগ্য করার জন্য যে
মানে কি বলবো অ্যাক্টিভিটি তিনি করেছিলেন সেইগুলোকে স্মরণ করছে এই রোমান্টিক এজের কিছু কিছু কবি, বিশেষ করে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পাচ্ছি। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করছি যে অ্যান্ড উই ক্যান হার্ডলি রিড আ পোয়েম অফ দ্য আর্লি রোমান্টিসিস্ট উইদাউট ফাইন্ডিং আ সাজেশন অফ দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান অফ দিস গ্রেট লিডার্স। মানে প্রত্যেকের ভিতরে কোনো না কোনোভাবে আমরা হয় শেক্সপিয়ার, না হয় স্পেন্সার, না হয় মিল্টনের যে একটা ইনফ্লুয়েন্স আমরা এদেরকে পাচ্ছি। তার মানে তারা অবশ্যই কোনো না কোনো কাউকে গাইড হিসাবে ফলো করেছে। তাহলে আমরা এখানে যে 6টা স্পেশাল ফিচার পেলাম, এই ফিচারগুলো তোমরা একটু এক লাইন করে মনে রাখবা। হ্যাঁ, আগামী দিন তোমরা কাজ করবা, এই 6টা ফিচার তোমাদের মতো করে লিখে আমাকে জমা দিবা, মনে থাকবে তো? দেখো, রোমান্টিক হ্যাজ 6 প্রমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার। ক্যারেক্টারিস্টিক্স 1 থেকে 6 নাম্বার পর্যন্ত যেগুলো দেখাইলেন হ্যাঁ, সেগুলো যেখানে যেটা দেখো লিস্ট হিসাবে দেওয়াই আছে, বই খুলে পেয়ে যাবে। কত নম্বর পেজ বইয়ের একটু খেয়াল করে নিও। বইয়ের পেজ নম্বর কত বলো তো তোমাদের? স্যার 305 থেকে 307। আচ্ছা, আমার 335। আচ্ছা, গেল। এটুকু একটু দেখে নিবা। এবার বলছে দেয়ার আর ভ্যারিয়াস আদার ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিসিজম বাট দিস 6 দ্য প্রোটেস্ট এগেইনস্ট, এবার 6কে কিন্তু একসাথে বলা আছে। দেখো এই 6 কি? প্রথমটা হচ্ছে দ্য প্রোটেস্ট এগেইনস্ট দ্য বন্ডেজ অফ রুলস, দ্য রিটার্ন টু নেচার অ্যান্ড হিউম্যান হার্ট, দ্য ইন্টারেস্ট ইন ওল্ড সেজেস অ্যান্ড মেডিয়েবল রোমান্সেস, the sympathy for the toilers of the world, the emphasis upon individual genius, and the return to Milton, the Elizabethans, and instead of মানে পূর্বের ইয়াকে ফলো করা are the most noticeable and the most interesting. Remembering them, we shall better appreciate the work of the following writers who in varying degree illustrate the revival of romantic poetry in the 18th century. তাহলে 18th সেঞ্চুরিতেই কিন্তু রোমান্টিক পোয়েট্রির যে রিভাইভাল সেটা অলরেডি ঘটে গেছে। রোমান্টিক এজ শুরু হওয়ার আগেই রোমান্টিক রিভাইভাল শুরু হয়ে গেছে। প্রথমেই হচ্ছে থমাস গ্রে। থমাস গ্রে তাহলে কি রোমান্টিক এজের কবি নাকি এই নিও ক্লাসিক্যাল এজেরই কবি? নিও ক্লাসিক্যাল এজেরই কবি, বাট উই হ্যাভ গট সাম রোমান্টিক আইডিয়ালস স্পেশালি ইন হিজ পোয়েট্রি। আমরা তো অলরেডি পড়েছি এলিজি রিটেনার কান্ট্রি চার্জিয়ার্ড। এখানে কি তিনি অ্যারিস্টোক্রেসি বা হাই সোসাইটি এগুলো নিয়ে লিখছেন নাকি কমন পিপল নিয়ে লিখছেন? কমন পিপল এবং নেচারকে নিয়ে লিখেছেন, যে কমন পিপলটা কীভাবে ফিল্ডে যায়, নেচারের মধ্যে বসবাস করে, তাই না? এগুলো। তাহলে থমাস গ্রেকে আমরা বলছি রোমান্টিক আইডিয়ালের মোটামুটি পূর্বসূরি। হ্যাঁ, তো লাইফ অফ গ্রে এগুলো আমাদের এত দরকার নেই, আমরা রোমান্টিক এজের কথা জাস্ট একটু আইডিয়ালগুলো খেয়াল রাখবো, আমরা এগুলোকে এতটা দেখব না, তার লাইফ আমাদের দরকার নেই। ওয়ার্কটা আমরা একটু দেখি, কয়েকটা বিষয় যদি থাকে। ওয়ার্কস অফ গ্রে, গ্রেস লেটার্স পাবলিশড ইন 1775 আর এক্সিলেন্ট রিডিং। হিজ জার্নাল ইজ স্টিল আ মডেল অফ ন্যাচারাল ডিসক্রিপশন, বাট ইট ইজ টু আ সিঙ্গেল স্মল ভলিউম অফ পোয়েমস দ্যাট হি ওজ হিজ ফেম অ্যান্ড হিজ প্লেস ইন লিটারেচার। সেটা হচ্ছে লেটার্স। দিস পোয়েমস ডিভাইডেড ন্যাচারালি ইন্টু 3 periods in which we may trace the progress of Gray's emancipation from the classic rules which had so strong governed English লিটারেচার। মানে 3টা স্টেজে ভাগ হয়ে গেছে তার এজটা, পরবর্তীতে তিনি ধীরে ধীরে এগুলোকে লেখার চেষ্টা করেছেন। তো আমরা তার পিরিয়ডগুলো অত জানতে যাব না, আমার দরকার নেই। তো আমরা এরপর চলে যাচ্ছি অলিভার গোল্ডস্মিথ, আর একজন রাইটার। এগুলো হচ্ছে খুবই মাইনর রাইটার, রোমান্টিক রিভাইভালের কিছু মাইনর রাইটার, দোজ হু অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটেড টু দ্য রিভাইভাল অফ রোমান্টিক মুভমেন্ট। হ্যাঁ, এগুলো থেকে আমরা অত জাস্ট রাইটারের নাম এবং দু একটা ইয়া দেখব। তিনি যেহেতু অলিভার গোল্ডস্মিথ, তিনি একজন এসেইস ছিলেন, সাথে সাথে তিনি নভেলও লিখেছেন কিছু কিছু। তো এখানে আমরা এইখানে দেখব, দেখো গোল্ডস্মিথ এইখানে যদি আমরা দেখি, এই জায়গাটা একটু খেয়াল করুন। বাট গ্রেটার পারহ্যাপস দ্যান দ্য পোয়েট অ্যান্ড এসেইস্ট আর ড্রামাটিস্ট, গোল্ডস্মিথ দ্য নভেলিস্ট, who set himself to the important work of purifying the early novel of brutal and indecent tendencies, and who has given us in the Vicar of Wakefield, খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট নাম, এটা মনে রাখবো, one of the most endearing characters in English fiction। তাহলে গোল্ডস্মিথের লেখা হচ্ছে কি দ্য ভিকার অফ দ্য ওয়েকফিল্ড, খেয়াল রেখো। এরপর আমরা গোল্ডস্মিথের লাইফে টাইফে যাব না, এই রাইটিংটা শুধু একটু খেয়াল রেখো তাহলে চলবে। এরপর হচ্ছে অনেক রাইটিং এসেছে ওইভাবে অতটা। ওয়ার্কস অফ দ্য গোল্ডস্মিথ,
এবার হচ্ছে উইলিয়াম কাউপার, এগুলো খুবই মানে মাইনর রাইটার, লাইক গ্রে অ্যান্ড গোল্ডস্মিথ শোজ দ্য স্ট্রাগল বিটুইন নিও ক্লাসিক মানে ক্লাসিক এবং রোমান্টিক আইডিয়ালের মধ্যে, তার লেখার মধ্যে একটু মাঝামাঝি অবস্থানে রয়েছে, যে এইগুলোকে যেহেতু বলে ট্রানজিশনাল পিরিয়ড। ট্রানজিশনাল পিরিয়ড মানে হচ্ছে ট্রানজিশনাল রাইটার্স মানে হচ্ছে তারা ক্লাসিক ইনফ্লুয়েন্সটাকে আস্তে আস্তে কমিয়ে তারা কীভাবে রোমান্টিক ইনফ্লুয়েন্সের মধ্যে গেছে, এখানে এগুলো দেওয়া হয়েছে। আমরা এনাদেরও লাইভ টাইপ অত আমাদের দেখব না, সরি। এখানে বেশ গুরুত্বপূর্ণ রাইটিং হিসেবে আমরা দেখব না, জাস্ট দু একটা এরকম রাইটিং আছে, একটু খেয়াল রাখো। দ্য প্রোগ্রেস অফ ইরর, পোয়েট্রি। আর আমরা এগুলো ছেড়ে যাব। রবার্ট বার্নস, জাস্ট নাম এবং দু একটা রাইটিং করে তোমরা একটু খেয়াল করবা, এগুলো আলোচনা করার তেমন কিছু না, কারণ এটা খুবই মানে মাইনর। চোখ বুলাই গেলেই হবে আর কি। সব চোখ বুলানোর দরকার নেই, শুধুমাত্র ওদের ইয়াটা দেখবা, তাদের যে লিটারারি প্রথম প্যারাগ্রাফ দেখলে হয়ে যাবে যে তারা কী ছিল এবং কী লিখেছেন, এরকম আর কি। এছাড়া এত যে আলোচনা আছে এতগুলো দরকার নেই আমাদের। হ্যাঁ স্যার গোল্ড স্মিথ কি লিখেছেন? দ্য ভিকার অফ দ্য ওয়েকফিল্ড, দ্য নভেল। হ্যাঁ আচ্ছা, আমরা একটু আগিয়ে যাই। উইলিয়াম ব্লেক, এখান থেকে আমরা মেইনলি একটু শুরু করব। উইলিয়াম ব্লেক, তাহলে আমরা কয়জন রাইটারের নাম পেলাম আগে বলো তো একটু সিরিয়ালি, যদি আমরা বই থেকে একটু দেখি। প্রথমে পেলাম কি, থমাস গ্রে নাকি, তারপরে কাকে পেলাম, গোল্ডস্মিথ, তারপরে কাকে পেলাম, রবার্ট বার্নস পেয়েছি নাকি, তারপরে উইলিয়াম কাউপার, হ্যাঁ কাউপার পেয়েছি, হ্যাঁ কাউপার পাইলাম। এই যে কিছু নাম এবং দু একটা ইয়া করে রাখবে। এখানে আমাদের মেইন যে আলোচনার বিষয় সেটা আমরা মেইনলি নিব হচ্ছে উইলিয়াম ব্লেক থেকে। হ্যাঁ উইলিয়াম ব্লেককে আমরা মোটামুটি মেইন হিসাবে ধরে এখান থেকে আলোচনা শুরু করবো। আপনি কি ফিউচার সরি বলো। যে ফিচার 6টা যে দিলেন, হ্যাঁ স্যার টাইম শেষ হয়ে যাচ্ছে আমাদের। আইডি নাম্বারগুলো নেওয়া হয়নি তাই তো? আচ্ছা নিয়ে নিই। স্যার 3টার অ্যাবের যে ব্রড প্রশ্নটা দিছিলেন না, ওইটা হচ্ছে ফাইনাল কপিটা দিতে চাইছিলেন, ওইটা কি রেডি হয়েছে স্যার? ওটা পেয়ে যাওয়া দ্রুত, এখনও ইয়া করি নাই। ওগুলো তোমাদের আমি 6 না 7 গ্রুপ পর্যন্ত দেখা হয়েছে। এর সাথে সাথে আজকে কালকের মধ্যে দেখে আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিব তোমাদের। হোমওয়ার্ক আমি চাচ্ছি এবার হোমওয়ার্কটা ড্রামা থেকে একটা দিব, ড্রামাটাকে আমরা সিরিয়ালি ধরবো। এখন থেকে আমরা জাস্ট আমি তোমাদের অ্যাক্টিভিটিগুলো দেখলাম, এখন থেকে আমরা সিরিয়ালি কাজগুলো দিব। হ্যাঁ মানে যেটা ধরবো, যে রাইটিংটা ধরবো তার ব্রিফ, শর্ট, ব্রড একবারে শেষ করব, এভাবে করে ফাইনাল। বুঝতে পারছো? ভালো হবে স্যার, একদম রিভাইজ হয়ে যাবে। হ্যাঁ ওই জন্য আমি এখন ওটা একটা লিস্ট করে দিব তোমাদেরকে, যে কার পর কোন কাজটা চলবে। একটা একটা করে, যেমন আমরা এখানে পড়লাম না, ওইভাবে করে সিরিয়াল বাই সিরিয়াল আমরা একটা একটা করে শেষ করব। শর্ট, ব্রিফ, মানে ব্রিফ, শর্ট এবং যা করব সেটার সবগুলো করব। এবং এক্ষেত্রে তোমাদের এখন আরও বেশি জোর দিতে হবে, কিন্তু জোরালো। এখান থেকে নাও কিছু সময় দিলাম আর কি। এরপর থেকে দেখব যারা হোমওয়ার্ক দিচ্ছে না উইদাউট এনি প্রবলেম, তাদেরকে কিন্তু গ্রুপ থেকে আউট করা শুরু করবো। এখন সিরিয়াসনেসটা আরও বেশি হবে, কারণ আমি এতদিন ইনপুট দিয়েছি, এখন তোমাদের আউটপুট আমি চাই। বুঝতে পারছো? এখন আউটপুট যারা দিতে পারবে না তাদেরকে রাখবো না। পড়ানো তো হয়েছেই, অনেক পড়াইছি, তোমরা এখন কি করছো সেটা হলো বড় কথা। স্যার আমি একটা প্রশ্ন করছিলাম। কি প্রশ্ন বলতো? কি প্রশ্ন? স্যার 6টা ফিচার দিলেন, আমি তো তোমার কথা শুনতেই পাইনি, এখনো বুঝতে পারতেছি না, শেষের কথাটুকু বুঝতেই পারছি না। আমি তো 6টা ফিচার লিখতে বলেছি, এটা তো লিখতেছি না, আপনি বলছিলেন যে
হ্যাঁ বুঝলাম না, তুমি মেসেজে লেখো তাই ভালো হবে। আমি তোমার কথাটা শেষের দিকে বুঝতে পারছি না, নেটওয়ার্কের চোটে, নেটওয়ার্কের সমস্যায়। তোমরা কি কেউ বুঝতে পেরেছো? আমাকে একটু রিপিট করো তাহলে। স্যার খুব সম্ভবত ইয়ারফোন দিয়ে কথা বলতেছেন, হয়তো এই কারণে শোনা যাচ্ছে হ্যাঁ। না বা এরকম কিছু। কেউ যদি মানে কথা বুঝতে পারো আমাকে একটু রিপিট করো। বোঝাই যায়নি লাস্টে কি বলছে, হ্যাঁ ওই কিচ্ছু কথাটা বোঝা যাচ্ছে বোঝা না। যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, আমরা যাও এখানে চলে আসি, আমরা উইলিয়াম ব্লেকে চলে আসলাম। এই রোমান্টিক রিভাইভালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন পয়েট হিসাবে দেখব। আমরা তো এই কবিতাটা পড়েছি না? কবিতাটার নাম কি মনে আছে? দেখি কে বলতে পারে উইলিয়াম ব্লেকের, কে বলতে পারবে? স্যার এটা ল্যাম্প, ল্যাম্প লা ল্যাম্প নো 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 নো, টাইগার, তাহলে স্যার না টাইগার। তাও এটা প্রথম সং টাইগার না। Introduction. ইন্ট্রোডাকশন। ও হ্যাঁ হ্যাঁ, ইন্ট্রোডাকশন। সংস অফ ইনোসেন্সের ইন্ট্রোডাকশন এটা। হ্যাঁ ইনোসেন্সের স্যার। হ্যাঁ, সংস অফ ইনোসেন্সের। হ্যাঁ আচ্ছা, তো আমরা ব্লেকের লাইফে যাব না, আমরা লিটারারি পার্টে একবারে চলে যাব। এখান থেকে তার যে লিটারেচার ওখান থেকে চলে যাব, ওয়ার্কস অফ ব্লেক, এখান থেকে আমরা দেখব। বলা হচ্ছে দ্য পোয়েটিক্যাল স্কেচেস, খেয়াল করো নামটা, পাবলিশড ইন 1783, is a collection of Blake's earliest poetry, much of it written in boyhood. দেখো, it contains much crude and incoherent work, but also a few lyrics of striking quality. Two later and better known volumes are Songs of Innocence and Songs of Experience, reflecting two widely different views of human soul. As in all his work, there is an abundance of apparently wordless stuff in these songs, but in the language of minors, it is all pay dirty, dirt. It shows the glimpse of golden grains that await our stiffing. মানে এখানে দেখানো হচ্ছে যে তিনি অনেক লেখালেখি করছেন, এমনকি সংস অফ ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্সের মধ্যেও এত কিছু তিনি দিয়েছেন যেগুলো ওয়ার্ডলেস। বলছে অ্যান অ্যাবান্ডেন্স অফ অ্যাপারেন্টলি ওয়ার্ডলেস স্টাফ ইন দিস সংস, কিন্তু এর ভিতরেও হয়তো কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো ওই ডার্টের ভিতর থেকে গোল্ডেন গ্রেনগুলো আমাদের সংগ্রহ করতে হবে, এরকম একটা ব্যাপার বলা হয়েছে। কারণ তিনি এত কবিতা লিখেছেন ছোট ছোট করে, যেগুলো সবগুলো হয়তো গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, এবার বলছে দেখো, অফ ব্লেকস লঙ্গার পয়েমস, হিজ টাইটানিক প্রফেসিস অ্যান্ড অ্যাপোক্যালিপটিক স্প্লেন্ডার, it is impossible to write justly in such a brief work as this. Outwardly they suggest a huge chaff pie, মানে ওই যে চ্যাপ যেটা বললাম আগেই, যে এত বেশি তুষের মতো অবস্থা। মানে তার ভিতরে ওই গ্রেইন খুঁজে পাওয়াটা খুব কঠিন। হ্যাঁ, তাই বলছে অ্যান্ড দ্য স্ক্যাটার্ড গ্রেইনস অফ হুইট হার্ডলি ওয়ারেন্ট দ্য লেবার অফ উইনোয়িং। মানে উইনোয়িং মানে কি, যে হচ্ছে কোলা দিয়ে বা বাতাস করতেছে, মানে চিটা ঝেড়ে মানে ফসল নেওয়ার জন্য, তাই তো? সেখানে মনে হয় কুলা দিয়ে স্যার বাতাস করে, বাতাস সেটা করছে, কিন্তু তার লেবারের হয়তো দাম আসবে না। মানে সেখানে এত বেশি চ্যাপ, এত বেশি মানে কি বলবো ওটাকে বলা হয় চ্যাপকে কি বলা হয় যেন, চিটা, এত বেশি চিটা যে মানে কোলা দিয়ে যে ঝাড়তেছে, হয়তো তার দাম উঠবে না। মানে তাই বলছে যে এত বেশি তিনি লিখেছেন, চ্যাপের পরিমাণ এত বেশি যে কোলা দিয়ে উড়ায় সঠিক জিনিসটা ভালো পাওয়া যাবে কিনা এটা খুব কঠিন, তার দাম উঠবে না। The curious কিসের সাথে কিসের তুলনা? হ্যাঁ, the curious reader will get an idea of Blake's amazing mysticism by dipping into any of the work of his middle life, বিশেষ করে মিডিয়াল লাইফের, আগের লাইফের যে লেখালেখি সেগুলোর ভিতরে চ্যাপ বেশি। ইউরিজেন, গেটস অফ প্যারাডাইস, ম্যারিজ অফ হেভেন অ্যান্ড হেল, আমেরিকা, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অর দ্য ভিজন অফ দ্য ডটার্স অফ অ্যালবিয়ন, এইগুলোর মধ্যে বিশেষ করে হিজ লেটেস্ট ওয়ার্ক লাইক জেরুজালেম অ্যান্ড মিল্টন, এই যে মিল্টন, আর টু অবস্কিওর টু হ্যাভ অ্যান লিটারি ভ্যালু। মানে এই রাইটিংগুলো এত অবস্কিওর যেগুলো লিটারি ভ্যালু নেই বলাই যায়। টু রিড এনি অফ দিস ওয়ার্কস ক্যাজুয়ালি ইজ টু কল দ্য অথর আ ম্যাডম্যান, মানে পড়লে পরে মনে হবে যে একে পাগল বলা উচিত। টু স্টাডি দেম রিমেম্বারিং ব্লেক সং অ্যান্ড হিজ জিনিয়াস ইজ টু কোট সফটলি হিজ ওন আনসার টু দ্য চাইল্ড হু আস্ক অ্যাবাউট দ্য ল্যান্ড অফ ড্রিমস। এখানে তার কবিতার উত্তরগুলো দিয়েই তাকে বোঝানো যাবে যে আসলে তিনি কি বলতে চেয়েছেন। আচ্ছা, একটা কথা বলি, এর আগে তোমাদের আমি ওই যে পলিটিক্যাল অর্গানাইজেশনের যে
7 চ্যাপ্টার পর্যন্ত মনে হয় আমি শেয়ার করে দিয়েছি, তাই না তোমাদের সাথে প্রশ্নগুলো? জি স্যার। এবং আমি একটা ডেট দিয়েছি যে স্যার। এর ভিতরে তোমাদের শেষ করতে হবে। কয় তারিখ পর্যন্ত ডেট দিয়েছি? এ মাসের 20 তারিখ, মনে আছে কি তারিখটা? মনে নাই? ডেটটা কিন্তু ওখানে লিখে দিয়েছি সম্ভবত, যে মাসের শেষের দিকে বা 1 তারিখে বা এর মধ্যে শেষ করতে হবে। 20 তারিখ লিখে দিয়েছেন। হ্যাঁ, আমি একটা ডেট দিয়েছি যে এর ভিতরে তোমাদের ওটা কিন্তু শেষ করতে হবে। মানে এই বইয়ের পুরো 7টা চ্যাপ্টার, মানে এই 2টা চ্যাপ্টার বাকি ছিল আমি একবার দিয়ে দিয়েছি। তা আমি এই জন্য একটা সময় এই দিয়ে মাসে দিয়েছি। 20 হ্যাঁ, এই তারিখ মাসের 20 তারিখ পর্যন্ত। পর্যন্ত হ্যাঁ আমি দিয়ে দিয়েছি। তোমরা দয়া করে ওই বইটাকে কভার করে ফেলো, ঠিক আছে তো? একটা একটা করে বই এখন আমরা শেষ করতে শুরু করব। স্ট্রেঞ্জারগুলোর কথা বলতেছিলেন না? না, স্ট্রেঞ্জার না, তাহলে আমি ওই যে পলিটিক্যাল অর্গানাইজেশনের ও স্যার ওইটা হয়ে গেছে স্যার। 7 পর্যন্ত, আমি 7 চ্যাপ্টার পর্যন্ত দিয়ে দিয়েছি 7টা কিন্তু। চ্যাপ্টার দিছিলেন, হ্যাঁ হ্যাঁ। ওইটা একটু প্রিপারেশন নিয়ে ফেলবা সবাই। শুধু কি কইগুলোই পড়বো নাকি নাকি হোল অধ্যায় পড়তে হবে? মানে আমি বুঝলাম স্যার না যেগুলো তোমার দিছে কথা। ওগুলোই। আমি যেগুলো দিয়েছি সেগুলোই পড়বা। স্যার সব বিভাগের গুলা পড়তে বলছে, শুধু পার্ট এ না। হ্যাঁ, শুধু পার্ট এ না তো, পুরো ওখানে তো এক একটা অধ্যায় ভিত্তিক মানে আলাদা আলাদা। যে প্রশ্নগুলো আছে শুধু তো কইগুলাই। হ্যাঁ, ওগুলোই পড়ে ফেলবা সব, প্রত্যেকটা পার্ট ওয়াইজ। স্যার যা দিছে সবকিছু পড়তে বলছে, এটা হলো কথা। কারণ আমি তো চ্যাপ্টার ওয়াইজ দিতে আসছি, দিতে দিতে এই যে দেখুন 2টা চ্যাপ্টার বাকি ছিল আমি দিয়ে ফেলছি। এরপর থেকে আমি তোমাদের যে আরও 2টা বই আছে না, কি কি জানো, ওই 2টার চ্যাপ্টারগুলো দেওয়া শুরু করবো। সোশ্যোলজি আর কি একটা আছে, সোশ্যোলজি আর যাই হোক, হ্যাঁ একটাই তো। 2টা আছে না ওখানকার, 2টার মধ্যে একটা নিয়েছো যে কোনো। আচ্ছা যাও, ওটা নিয়ে পরে কথা বলবো। বাংলাদেশের সংস্কৃতি আমাদের। হ্যাঁ, বাংলাদেশের সংস্কৃতি আছে, হ্যাঁ, সমাজের সংস্কৃতি। এই দুটো আমাদের তো সোশিয়োলজি। হ্যাঁ, ওই জন্য 2টা আছে, 2টার Sociology of বাংলাদেশ। হ্যাঁ, সোশ্যোলজি অফ বাংলাদেশ, 2টার মধ্যে 2টা থেকে দিয়ে যাব। একটা প্রথম চ্যাপ্টার দিতে চাই এভাবে করে, যার যেটা হয় সে সেটা পড়ে নিবা, যে যার যেটা আছে। হ্যাঁ, তবে এটাকে পলিটিক্যাল অর্গানাইজেশন, এটা একবার রিভাইজ চাই আমি, যে তোমরা ওটাকে শেষ করবা। আচ্ছা, তারপর একটা টেস্ট নিব ওখান থেকে কয়েকটা ধরে। আচ্ছা, তো যাই হোক, আমরা দেখো, আমরা তাহলে উইলিয়াম ব্লেক দেখলাম, থমাস গ্রে দেখলাম, মেইন মানে রিভাইভাল, মানে রোমান্টিক রিভাইভালের পয়েট হিসাবে। এখানে কিছু মাইনর পয়েট রয়েছে, আমরা এখানে তেমন কিছুই আর দেখবো না। মাইনর পয়েটের নামগুলো একটু দেখি শুধু। জেমস থমসন, দেখো এখানে এত আমাদের জানার দরকার নেই তার এই, এখানে দেখো এখানে সব অন্যান্য রাইটারদের মেইনলি নামের সাথে তুলনা করে দেখানো হয়েছে। হ্যাঁ, উইলিয়াম কলিন্স, তারপরে হচ্ছে জর্জ ক্র্যাবি, জেমস ম্যাকপারসন, এগুলো দরকার নেই অত। এই যে মাইনর যে রোমান্টিক রিভাইভাল, থমাস চ্যাটারটন যারা আছে, এগুলো তোমরা ইয়াতে পেয়ে যাবা, থমাস পার্সি। তো যাই হোক, এখানে এই পর্যন্তই আমরা শুধু নাম। দ্য ফার্স্ট ইংলিশ নভেলিস্ট, এইখান থেকে আমরা একটু নভেলিস্টে আসি। তো ফার্স্ট ইংলিশ নভেলিস্ট, এর আগে কি নভেল পেয়েছি আমরা? না স্যার। হ্যাঁ, এত জনাথন সুইফটের ওগুলো কি পেয়েছিলাম আমরা? গালিভার ট্রাভেলস। আচ্ছা, স্যার, এপিক। ফিকশন। হ্যাঁ, এপিক না, ঠিক ওটা এপিক হচ্ছে দ্য পোপের রেপ অফ দ্য লক। আচ্ছা, তো যাই হোক, মক এপিক যেটা বলা হচ্ছে। এইখানে আমরা যাব হচ্ছে যে 18th সেঞ্চুরি থেকেই মেনলি নভেল আসে, এবং এখানে কয়েকজন নভেলিস্টের নাম পাবো আমরা। এই যে জোনাথন সুইফট, তারপর রবিনসন ক্রুসো লিখেছেন কে বলো তো? ড্যানিয়েল ডিফো, তাই না? ড্যানিয়েল ডিফো। হ্যাঁ, এইগুলো আমরা এখানে দেখবো। হচ্ছে দ্য চিফ লিটারি ফেনোমেনা অফ দ্য কমপ্লেক্স 18th সেঞ্চুরি আর দ্য রেইন অফ সো কল্ড ক্লাসিসিজম। আর একটা হচ্ছে দ্য রিভাইভাল অফ দ্য রোমান্টিক পোয়েট্রি অ্যান্ড দ্য ডিসকভারি অফ দ্য মডার্ন নভেল। তার মানে এই যে 18th সেঞ্চুরির যে 100 বছর, এই 100 বছরকে 3টা ডিফারেন্ট ফেনোমেনাতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দ্য রেইন অফ সো কল্ড ক্লাসিসিজম, বিশেষ করে পোপ, ড্রাইডেন, জোনাথন সুইফটের মাধ্যমে যেগুলো আমরা পেয়েছি। দেন রিভাইভাল অফ দ্য রোমান্টিক পোয়েট্রি আমরা পেলাম গ্রে, উইলিয়াম ব্লেক, তাই না? তারপরে কাউপার ইত্যাদি। তারপর পেলাম হচ্ছে দ্য ডিসকভারি অফ দ্য মডার্ন নভেল। এখন আমরা আসছি নভেলের দিকে ফিরে। বলা হচ্ছে অফ দিস থ্রি দ্য লাস্ট ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এর ভিতরে অ্যাসাইড ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট নভেল ইজ দ্য মোস্ট মডার্ন and at present the most widely read and influential type of literature, we have a certain pride in regarding it as England's original contribution to the world of letters. তার মানে সাহিত্যের দিক থেকে নভেলটা
হচ্ছে ইংল্যান্ডের নিজস্ব আবিষ্কার। আদার গ্রেট টাইপস অফ লিটারেচার লাইক দ্য এপিক, দ্য রোমান্স, দ্য ড্রামা ওয়ার ফার্স্ট প্রডিউস বাই আদার নেশনস। এগুলো কিন্তু অন্য নেশনসেররা করেছে, সেখান থেকে আমরা ধার নিয়েছি, গ্রিক অথবা রোমানরা। বাট দ্য আইডিয়া অফ মডার্ন নভেল সিমস টু হ্যাভ বিন ওয়ার্কড আউট লার্জলি অন ইংলিশ সয়েল। And in the number and the fine quality of our novelist, England had hardly been rivaled by any other nation. মানে তার প্রতিযোগী আর কেউ নাই। Before we study the writers who had developed this type of new literature, this new type of literature, it is well to consider briefly its meaning and its history. মানে নভেল কি আসলে, এটা আমাদেরকে জানতে হবে। নভেল বলতে আসলে কি বোঝানো হচ্ছে? Meaning of the novel. Probably the most significant remark made by the ordinary reader concerning a work of fiction takes the form of a question is it a good story? এই কোশ্চেনটা দিয়ে যখনই একটা নভেল পড়া হবে বা কোনো গল্প শোনা হবে, সবারই একটাই প্রশ্ন থাকে, গল্পটা কি ভালো তো? এটা যদি আনসার করতে যাওয়া হয়, ফর দ্য রিডার অফ টুডেজ ইজ মাস লাইক দ্য চাইল্ড অ্যান্ড প্রিমিটিভ ম্যান ইন দিস রেসপেক্ট। মানে ওই সময়ের মানুষেরা অনেকটা শিশুর মতো, তারা উত্তরে দিতে পারবে না যে আসলে নভেল বা গল্প এগুলো কী জিনিস। দ্যাট মাস্ট বি অ্যাট্রাক্টেড অ্যান্ড হেল্ড বাই দ্য স্টোরি অফ এলিমেন্ট অফ আ ন্যারেটিভ বিফোর হি লার্নস টু অ্যাপ্রিসিয়েট স্টাইল অর মোরাল সিগনিফিক্যান্স। দ্য স্টোরি ইজ দেয়ারফর এসেনশিয়াল টু দ্য নভেল। তাহলে স্টোরি ভালো হতে হবে। তাহলে একটা নভেল কী জিনিস সেটা জানতে হলে তার স্টোরি সম্পর্কে আমাদের জানা উচিত। বাট হোয়ার দ্য স্টোরি অরিজিনেট ইজ ইম্পসিবল টু সে। স্টোরি ভালো হতে হবে, কিন্তু স্টোরি কোথা থেকে আসবে সেগুলো আমার জানার দরকার নেই। অ্যাজ ওয়েল মাইট উই সিক ফর দ্য অরিজিন অফ দ্য রেস, ফর হোয়ার প্রিমিটিভ মেন আর ফাউন্ড, দেয়ার উই সি দেম গ্যাদারিং ইগারলি অ্যাবাউট দ্য স্টোরি টেলার। বলছে অ্যাজ ওয়েল মাইট উই সিক ফর দ্য অরিজিন অফ দ্য রেস, ঠিক যেমন করে আমরা কোনো জাতির অরিজিন সম্পর্কে যদি জানতে যাই, ফর হোয়েন এভার প্রিমিটিভ মেন আর ফাউন্ড, যখনই প্রাচীন কোনো মানুষকে পাওয়া যাবে, ঠিক একইভাবে দেয়ার উই সিম দ্য গ্যাদারিং অফ ইগারলি অ্যাবাউট দ্য স্টোরি টেলার। সবাই স্টোরি শোনার আগে স্টোরি টেলার সম্পর্কেও অনেকে জানতে চায়। ইন দ্য হলস অফ আওয়ার সেকশন অ্যানসেস্টার্স দ্য স্কুপ অ্যান্ড দ্য টেল ব্রিঙ্গার্স ওয়ার এভার দ্য মোস্ট ওয়েলকাম গেস্ট। মানে যারা ছোটো ছোটো গল্প বলতো বা মানুষকে মজা দিত, বিনোদন দিত তৎকালীন সময়ে গল্প বলার মধ্যে, তারাই কিন্তু ওয়েলকাম গেস্ট ছিল, মানে তাদেরকে মানুষ ভালোবাসত। ঠিক এই মডার্ন এজে এসে আমরা দেখব এমনই ঘটনা, যেখানে এখানে আরও বিষয়ের সাথে তুলনা করা হয়েছে, এত কিছু আমার দরকার নেই। বলা হচ্ছে মানে নভেলে আলোচনা করতে গিয়ে অনেক কিছু চলে আসছে। এইখানে দেখবো যে হোয়ার দ্য নভেল বিগিনস ইট ইজ লাইকওয়াইজ ইম্পসিবল টু সে। মানে কোথায় নভেল শুরু হয়েছে সেটা আসলে বলা কঠিন। বাট এগেইন উই হ্যাভ আ সাজেশন ইন দ্য এক্সপিরিয়েন্স অফ এভরি রিডার। দেয়ার কামস আ টাইম ন্যাচারালি অ্যান্ড ইনএভিটেবলি ইন দ্য লাইফ অফ এভরি ইউথ when the romance no longer enthralls him. শুধু রোমান্সই তাকে আকর্ষিত করেনি, he lives in a world of facts, gets acquainted with men and women, some good and some bad, but all human. তাই তো? তাহলে বলা হচ্ছে যে নভেল মানেই হচ্ছে এমন একটা, মানে কি হবে, একটা জগৎ তৈরি হবে যেখানে সে একজন মানুষ পরিচিতি লাভ করবে বিভিন্ন ধরনের মানুষ, তাই তো, নারী পুরুষ ভালো মন্দ সকলের সাথে, এবং সবাই হবে হিউম্যান। বাট হি ডিমান্ডস দ্যাট লিটারেচার শ্যাল এক্সপ্রেস লাইফ অ্যাজ হি নোজ ইট বাই এক্সপিরিয়েন্স। আর লিটারেচারের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হলো যে লিটারেচারে মানুষ সম্পর্কে সেটাই জানাতে হবে যেটা মানুষ বা রাইটার তার অভিজ্ঞতার মাধ্যমে জানবে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে। দিস ইজ দ্য স্টেজ অফ দ্য অ্যাওয়াকেন্ড ইন্টেলেক্ট, অ্যান্ড ইন আওয়ার স্টোরিজ দ্য ইন্টেলেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইমাজিনেশন মাস্ট নাও বি স্যাটিসফাইড। তার মানে একদিকে মানুষ সম্পর্কে জানতে হলে, তার সম্পর্কে বুঝতে হলে ইন্টালেক্টের যেমন লাগবে, তেমনি সেই ইন্টালেক্টের মাধ্যমে ফিকশন তৈরি করার মাধ্যমে ওটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হলে তার জন্য ইমাজিনেশনেরও কিন্তু প্রয়োজন আছে। তাই বলছে অ্যাট দ্য বিগিনিং অফ দি স্টেজ উই ডিলাইট ইন রবিনসন ক্রুসো। তো আমরা রবিনসন ক্রুসো পড়ে বেশ আনন্দ পেয়েছি। উই রিড ইগারলি আ মাল্টিটিউড অফ অ্যাডভেঞ্চার narratives and a few so-called historical novels, but in each case we must be lured by a story, must find heroes and moving accidents by flood and field to appeal our imagination. মানে এখানে দেখানো হচ্ছে যে আগের নভেলগুলোতে হয়তো আমরা গল্প পেয়েছি, হিরো পেয়েছি, তাই তো, অ্যাক্সিডেন্ট, ফ্লাড, ফিল্ড, তাই তো, ইত্যাদি পেয়েছি। অলদো দ্য হিরো অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার মে বি এক্সাজারেটেড, মাঝে মাঝে হয়তো হিরো বা অ্যাডভেঞ্চারকে এক্সাজারেটেড করা হয়েছে, দে মাস্ট
both with nature and within the bounds of probability. Gradually the element of adventure and surprising incidents grow less and less important. তার মানে অ্যাডভেঞ্চার এবং সারপ্রাইজিং ইনসিডেন্টগুলোকে কম করানো শুরু হলো এবং একটা লাইফ লাইক করা হলো, অ্যাজ উই লার্ন দ্যাট ট্রু লাইফ ইজ নট অ্যাডভেঞ্চারাস। কারণ বাস্তবিক জীবন কিন্তু আসলে অ্যাডভেঞ্চারাস নয়, ইট ইজ আ মিক্সড অফ কারেজ অ্যান্ড ফেয়ার। হ্যাঁ, আ প্লেন হিরোইক মেটার অফ ওয়ার্ক অ্যান্ড ডিউটি অ্যান্ড দ্য ডেইলি চয়েস বিটুইন গুড অ্যান্ড ইভিল। তার মানে মানুষের জীবনকে যদি হিরোইক আকারে তুলে ধরা হয় সবসময়, তাহলে হিরোইজম তো আসলে সবসময় খাটে না। লাইফ ইজ দ্য মোস্ট রিয়েল থিং ইন দ্য ওয়ার্ল্ড নাও, not the life of the kings or heroes or superhuman creatures, but the individual life with its struggle, temptations, triumph and failure like our own. সুতরাং সেই সকল সাহিত্যকর্ম দিয়েই আমরা আকর্ষিত হই যেগুলো আমাদের মতো, নাকি যেটা ইডিপাসে পেয়েছি এবং অ্যারিস্টটল যেটা বলেছে যে একজন ট্র্যাজিক হিরো হতে হলে লাইফ লাইক হতে হবে, তার ভিতরে সৎ গুণ খারাপ গুণ উভয়ই থাকবে, তাই না? সে একদম খুব ভালো হবে, একদম খুব খারাপ হবে, এটাও নয়। তাই বলছে যে এখানে সো উই ড্রপ দ্য অ্যাডভেঞ্চার স্টোরি অ্যান্ড টার্ন টু দ্য নভেল। অতএব আগের যুগে যে অ্যাডভেঞ্চারাস স্টোরি ছিল, যেমন হচ্ছে রবিনসন ক্রুসো, জোনাথন সুইফট, তো এগুলো ছিল হচ্ছে অনেকটা মানে ফিকশনাল, এবং সেখানে অ্যাডভেঞ্চারাস বিষয়গুলো এমনভাবে তুলে ধরা হয়েছে যেগুলো লাইফ লাইক হয়। কিন্তু আস্তে আস্তে অ্যাডভেঞ্চার স্টোরিগুলো বাদ হয়ে গেল, আমরা ফিরলাম কার দিকে? নভেলের দিকে। For the novel is a work of fiction in which the imagination and the intellect combine to express life in the form of a story, and imagination is always directed and controlled by the intellect. এইটা হচ্ছে মনে করো সংজ্ঞা, একটা বিষয় খেয়াল রাখো যে দ্য নভেল ইজ আ ওয়ার্ক অফ ফিকশন, দাগে রাখবে এটা, দ্য নভেল ইজ আ ওয়ার্ক অফ ফিকশন ইন হুইচ দ্য ইমাজিনেশন অ্যান্ড দ্য ইন্টালেক্ট কম্বাইন। তাহলে একদিকে ইমাজিনেশন আর একদিকে ইন্টালেক্ট কম্বাইন করা হয়, কী করার জন্য? উদ্দেশ্য কি? টু এক্সপ্রেস লাইফ, জীবনকে প্রকাশ করার জন্য, ইন দ্য ফর্ম অফ আ স্টোরি, একটা গল্প আকারে, অ্যান্ড দ্য ইমাজিনেশন ইজ অলওয়েজ ডিরেক্টেড অ্যান্ড কন্ট্রোলড বাই দ্য ইন্টালেক্ট। তাহলে ইমাজিনেশন এবং ইন্টালেক্ট দুটার কম্বাইন করা হয়, কিন্তু এখানে ইমাজিনেশনকে কিন্তু কন্ট্রোল করা হয় ইন্টালেক্ট দিয়ে। তাহলে ইমাজিনেশনে এমনভাবে আমরা ইমাজিনেশনের সব কিছুতে চলে যাব না যে আমরা এমন জায়গায় যাব যেটা এক্সাজারেটেড হয়ে গেছে, এমনভাবে কিন্তু আমরা দেখাবো না। তারপর ইট ইজ ইন্টারেস্টেড চিপলি নট ইন রোমান্স অর অ্যাডভেঞ্চার বাট ইন মেন অ্যান্ড উইমেন অ্যাজ দে আর। তারা যেমন বাস্তবে তেমনই নভেলেও দেখাতে হবে। ইট এইমস টু শো দ্য মোটিভস অ্যান্ড ইনফ্লুয়েন্স হুইচ গভর্নস হিউম্যান লাইফ অ্যান্ড দ্য ইফেক্টস অফ পার্সোনাল চয়েস আপন ক্যারেক্টার অ্যান্ড ডেস্টিনি, সাচ ইজ দ্য ট্রু নভেল। তাহলে কি মানুষের চরিত্র, মানুষের ভাগ্য, মানুষের ভালো মন্দ উভয়কে লাইফ লাইক, তাই তো, ওয়েতে তুলে ধরতে পারাটাই হচ্ছে আসলে সত্যিকারের নভেল। And thus it opens a wider and more interesting field than any other type of literature. যে এরকম ইন্টারেস্টিং ফিল্ড আর কোথাও কেউ দেখাতে পারেনি। প্রথম যে ধরনের নভেল সেটা হচ্ছে, দেখো প্রিকার্সার মানে কি বলো তো? প্রিকার্সার অফ দ্য নভেল, প্রিকার্সার বলতে কি বোঝায়? স্যার পূর্বসূরি। হ্যাঁ, মানে যারা প্রথম এগুলোকে আবিষ্কার করে বা তুলে ধরে বা সৃষ্টি করে, এগুলোকে বলা হয় প্রিকার্সার। তাহলে বিফোর দ্য নভেল কুড রিচ ইটস মডার্ন স্টেজ, মানে আজকে আমরা যে নভেল পাচ্ছি সেটা পৌঁছানোর আগে অফ আ মোর আর লেস সিনসিয়ার অ্যাটেম্পট টু এক্সপ্রেস হিউম্যান লাইফ অ্যান্ড ক্যারেক্টার ওয়াজ মেড। হ্যাঁ, চেষ্টা করা হয়েছিল। ইট হ্যাড টু পাস থ্রু সেভারাল সেঞ্চুরিজ অফ অলমোস্ট ইম্পারসেপ্টিবল ডেভেলপমেন্ট, মানে যেটা আমরা পারসিভ করতে পারিনি কিন্তু ডেভেলপমেন্ট ভিতরে ভিতরে হয়ে গেছে। অ্যামং দ্য আর্লি প্রিকার্সার অফ দ্য নভেল উই মাস্ট প্লেস আ কালেকশন অফ টেলস নন অ্যাজ দ্য গ্রিক রোমান্সেস dating from the 2nd to the 6th century. There are imaginative and delightful stories of the ideal love and marvelous adventure which profoundly affected romance writing for the next 1000 years. A second group of predecessors is found in Italian and Spanish pastoral romances which are inspired by the Eclogue and of Virgil. These are extremely popular in the 14th and 15th century এগুলোতে। Their influence is seen later in Sydney's Arcadia. এটা খেয়াল রাখো, Sydney's Arcadia, which is the best type in English. The third and most influential group of predecessors of the novel is made up of romances of chivalry, such as are found in Melodies Martyr Arthur. মনে আছে না? It is noticeable in reading these beautiful old romances in different languages that each nation changes them somewhat, so as to make them more expressive of national traits and ideals. তার মূল কথা হলো যে কয়েকটা স্টেজে এটা কিন্তু ডেভেলপ করেছে।
তাই না? কয়েকটা স্টেজে ডেভেলপ করেছে। ফার্স্ট স্টেজে ছিল গ্রিক রোমান্সের মাধ্যমে, পরবর্তী স্টেজে আসলো ইটালিয়ান রোমান্সের মাধ্যমে, থার্ড স্টেজে আসলো সেই মডেলি আর্থারের মতো যারা শিভালরি ছিল বা ওই ধরনের রাইটিং করতো তাদের রাইটিংয়ের মাধ্যমে কিন্তু নভেল আস্তে আস্তে বর্তমানে এই যে চলে এসেছে। এখানে কিছু ফুটনোট দেওয়া আছে। দেখো এই যে সাইলাস মার্নার আমরা পাচ্ছি, তাই না? দেখো লাইক ভিকার অফ ওয়েকফিল্ড, সাইলাস মার্নার, হ্যাঁ অনেক নভেল আছে। দে ডিভাইডেড নভেলস ইন্টু 2 ক্লাসেস, অ্যান্ড রোমান্সেস। আচ্ছা, এখন আমরা এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমরা মানে এখানে আলোচনা করা হয়েছে নভেলটা আস্তে আস্তে কিছু কীভাবে ডেভেলপ করেছে। সে একদম শেক্সপিয়ার থেকে শুরু করে প্রত্যেকেরই আস্তে আস্তে অবদান রাখতে রাখতে, যে পিলগ্রিমস প্রোগ্রেস, তাই না, জন ব্যানিয়ামের, ফেয়ারি কুইন, স্পেন্সারের, সবার কথা কিন্তু এখানে আলোচনা করে বোঝানোর চেষ্টা করছে। পরবর্তীতে দেখো দ্য টেটলার, দ্য স্পেকটেটর, তাতে দ্য গার্ডিয়ান, এই সকল ম্যাগাজিনের কথা এসেছে যে তারাও কোনো না কোনোভাবে মানে নভেলের এই উত্থানে সাহায্য করেছে। তো এখানে যেটা বলছে দ্য ডিসকভারি অফ দ্য মডার্ন নভেল, তাহলে আজকের যে নভেলটা পাচ্ছি এটা কিভাবে এসেছে বলছে, নট উইথস্ট্যান্ডিং দিস লং হিস্ট্রি অফ ফিকশন টু হুইচ উই হ্যাভ কল্ড অ্যাটেনশন, ইট ইজ সেফ টু সে দ্যাট আনটিল দ্য পাবলিকেশন অফ রিচার্ডসন পামেলা, খেয়াল করো এটা হচ্ছে কিন্তু মানে নভেলের প্রথম ওয়ার্ক। বলছে রিচার্ডসন পামেলা ইন 1740 নো ট্রু নভেল হ্যাড অ্যাপিয়ার্ড ইন এনি লিটারেচার। By a true novel, we mean simply a work of fiction which relates the story of a plain human life. যেটা আমরা বললাম যে নভেল মানে হচ্ছে কি, যে প্লেন হিউম্যান লাইফকে তুলে ধরবে, মানে রিয়েল যে মানে বাস্তব যে জীবন সেটাকে তুলে ধরবে, আন্ডার স্ট্রেস অফ ইমোশন, অ্যান্ড হুইচ ডিপেন্ডস ফর ইটস ইন্টারেস্ট নট অন ইনসিডেন্ট অর অ্যাডভেঞ্চার বাট অন ইটস ট্রু নেচার। A number of English novelists like Goldsmith, Richardson, Fielding, Smollett, Sterne all seem to have seized upon the idea of reflecting life as it is in the form of a story and to have developed it simultaneously. The result was an extraordinarily awakening of interest. আচ্ছা, এতগুলো তাহলে আমরা এখানে কয়েকজন নাম পেলাম, এবং প্রথম যে নামটা পেলাম খেয়াল করো, রিচার্ডসন পামেলা ইন 1740। তার আগ পর্যন্ত সত্যিকারের নভেল অ্যাপিয়ার্ড হয়নি, তার মানে এটাকে আমরা ট্রু নভেল বলছি, তাই না? আমরা এখানে আরও দেখবো না, ড্যানিয়েল ডিফোর কাছ থেকে আমরা শুরু করবো। বলছে বিফোর উই কনসিডার দ্য ওয়ার্কস অফ দিস রাইটার হু ফার্স্ট ডেভেলপ দ্য মডার্ন নভেল, উই মাস্ট গ্ল্যান্স অ্যাট দ্য ওয়ার্ক অফ আ পায়োনিয়ার, ড্যানিয়েল ডিফো, whom we place among the early novelists for the simple reason that we do not know how else to classify him. তাহলে ড্যানিয়েল ডিফোর নামটা দিয়েই আমরা মেনলি নভেলের যাত্রা শুরু করছি। তা বলছে কি দেখো, টু ডিফো ইজ অফেন গিভেন দ্য ক্রেডিট ফর দ্য ডিসকভারি অফ দ্য মডার্ন নভেল, বাট হোয়েদার অর নট হি ডিজার্ভ দ্যাট অনার ইজ অ্যান ওপেন কোশ্চেন। মানে তিনি এটা আসলে যদিও মাঝে মাঝে তাকে এই ক্রেডিটটা দেওয়া হয়, কিন্তু এই ক্রেডিট পাওয়ার যোগ্য কিনা সেটা হচ্ছে কথা। Even a casual reading of Robinson Crusoe, which generally heads the list of modern fiction, shows that this exciting tale is largely an adventure story. এটাকে নভেল বলা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার স্টোরি rather than the study of human character, which Defoe probably intended it to be. Young people still read it as they might a dime novel, skipping its moralizing passages and hurrying on to more adventures. তাহলে সবাই এটাকে অ্যাডভেঞ্চারের উপরে গুরুত্ব দিবে বলে ধরা হয়েছে। তার মানে একে আমরা সরাসরি মডার্ন নভেলের একজন প্রিকারসার বলতে পারছি না, তাই না? এরকম। এছাড়াও দেখো আরও বিষয় আছে, এখানে যদি আমরা দেখি কয়েকটা, ডিফোস, অ্যাপারিশন অফ মার্স, এগুলো দরকার স্যার। হ্যাঁ এখানে, হ্যাঁ বলো স্যার। তাহলে কি নভেলটা স্যার নিও ক্লাসিক্যাল যুগেই মোটামুটি শুরু হয়েছে? এখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, কিন্তু একটা হচ্ছে রোমান্টিক রিভাইভাল আর একটা হচ্ছে মডার্ন নভেল, ঠিক আছে? আগেকার যুগে যেমন হচ্ছে রবিনসন ক্রুসো বলছি, বা হচ্ছে ড্যানিয়েল ডিফোর, এটা যে তারপর হচ্ছে জোনাথন সুইফটের বলছি, গালিভার্স ট্রাভেলস, এগুলো নভেলের মতোই, কিন্তু ওখানে অ্যাডভেঞ্চার বেশি দেখানো হয়েছে, এবং ওইগুলোকে বলা হচ্ছে কি বলবো, ফিকশন। ওখানে সরাসরি কিন্তু নভেল বলা হচ্ছে না ওগুলোকে, তাই তো? কিন্তু নভেলের সেন্স ওগুলো দেখা যায়, মানে ইলাবোরেটিভ ডেসক্রিপশন, ডিসকাশন আছে, বিশেষ ক্যারেক্টারাইজেশন আছে, কিন্তু নভেলের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো সেগুলো এই পামেলা বলে যে ক্যারেক্টারটা পাওয়া গেছে, মানে যে নভেলটা পাওয়া গেছে, এখান থেকে শুরু হয়েছে বলে মনে করা হয়। এবং রবিনসন ক্রুসোর আরও কিছু রাইটিং রয়েছে, বিশেষ করে আমরা খেয়াল করবো, সবগুলো না, এখানে যতগুলোতে দরকার নেই। এখানে দেখো মল ফ্ল্যান্ডার্স এবং আরেকটা হচ্ছে রেক্সোনা।
বলছে আর বাট লিটিল বেটার দ্যান পিকারেস্ক স্টোরিজ। এখানে কি লেখো পিকারেস্ক, একটা কথা আসবে, পিকারেস্ক মানে কি? অনেক সময় আসবে যে পিকারেস্ক নভেল, যেটা আমরা এই যে উইলিয়াম ফিল্ডিংয়ে পাবো আর কি, জন ফিল্ডিংয়ে, হ্যাঁ, জোসেফ অ্যান্ড্রু, পিকারেস্ক নভেল বলা হচ্ছে। ও বাবা কী পেলাম, পিকারেস্ক নভেল, দেখো A picaresque novel is defined as a type of adventure fiction, দেখো বলা হচ্ছে অ্যাডভেঞ্চার ফিকশন, হ্যাঁ, এবং বলা হচ্ছে স্টোরি ফোকাসিং অন আ রোগ ক্যারেক্টার হু ট্রাভেলস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক মানে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে আর তার ট্রাভেলিং কাহিনীটাই বর্ণনা করাকে হচ্ছে পিকারেস্ক নভেল বলছে। এই পিকারেস্ক নভেলে আমরা যেটা পাবো জোসেফ অ্যান্ড্রু, তাই তো, উইলিয়াম ফিল্ডিংয়ের, জন, আচ্ছা পিকারেস্ক অ্যান্ড্রু করলাম, কী বলেন, অ্যান্ড জোসেফ অ্যান্ড্রু, এই যে জোসেফ হেনরি ফিল্ডিং, হেনরি ফিল্ডিং। এই যে দ্য নভেল বিগিনস উইথ অ্যাফেবল ইন্ট্রেস্টিভ ন্যারেটার আউটলাইন জোসেফ অ্যান্ড্রু ইজ দ্য ব্রাদার অফ রিচার্ডসন পামেলা। দেখো ওই যে একই ইয়ার সাথেকার রাইটার কিন্তু, রিচার্ডসন, জোসেফ তারপর হচ্ছে হেনরি ফিল্ডিং, এরা একই সময়কার রাইটার। দেখো বলা হচ্ছে হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ নভেল, কাকে বলা হচ্ছে? হেনরি ফিল্ডিংকে দ্য ফাদার অফ ইংলিশ নভেল। আচ্ছা তো যাই হোক, আসি আমরা ওদিকে দেখি কী বলা হয়। উইথ আর ডিল অফ আনন্যাচারাল মোরালাইজিং ডিপেন্ডেন্স, মানে এখানে আমরা D4 লাইফে আমরা অত যাব না, লাইফস্টাইল আমাদের পড়ার দরকার নেই, তার যেহেতু ওয়ার্কগুলো আমরা কিছু কিছু দেখলাম। এই যে ওয়ার্কস অফ D4 মেইনলি যেটা আসছে যে লিস্টের ভিতরে সবচেয়ে হচ্ছে রবিনসন ক্রুসো, এগুলোটা আমরা দেখবো, তার সাথে হচ্ছে ওগুলো দরকার নেই, জার্নাল অফ প্লেগ, রবিনসন ক্রুসোটাই মেইনলি ব্রিফ কোর্সের সময় আসে। আর এখানে যেটা বললাম এই যে মল ফ্ল্যান্ডার্স আর হচ্ছে রেক্সোনা, দ্য লাস্ট ওয়ার্ক, রেক্সোনাটা হচ্ছে লাস্ট ওয়ার্ক। লাস্ট ওয়ার্ক ইজ বাই সাম ক্রিটিক গিভেন আ ভেরি হাই প্লেস ইন রিয়েলিস্টিক ফিকশন, বাট লাইক দ্য আদার থ্রি, লাইক ডিফোজ minor narratives of Jack Shepherd or Crotex, it is a disagreeable study of vice, এগুলো দরকার নেই অত নিয়ে ভাবার। এরপর হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন, যেটা আমরা পেলাম স্যামুয়েল রিচার্ডসন, রিচার্ডসনস পামেলা। টু রিচার্ডসন বিলং দ্য ক্রেডিট অফ রাইটিং দ্য ফার্স্ট মডার্ন নোভেল, খেয়াল করো, টু রিচার্ডসনস বিলংস দ্য ক্রেডিট অফ রাইটিং দ্য ফার্স্ট মডার্ন নোভেল। হি ওয়াজ দ্য সান অফ আ লন্ডন জোনিয়ার্স হু ফর ইকোনমিক্স শেক reside in some unknown town in Derbyshire where Samuel was born in এত, সেখানে সে যা শিখেছে, দ্য বয় রিসিভড ভেরি লিটল এডুকেশন বাট হি হ্যাড আ ন্যাচারাল ট্যালেন্ট ফর রাইটিং লেটার্স অ্যান্ড ইভেন অ্যাজ আ বয় উই ফাইন্ড হিম ফ্রিকুয়েন্টলি এমপ্লয়েড বাই ওয়ার্কিং গার্লস টু রাইট দেয়ার লাভ লেটার্স ফর দেম। সে মানে ওয়ার্কিং গার্লদের লাভ লেটার রাইটার হিসেবে সে কাজ করতো। দিস আর্লি এক্সপিরিয়েন্স টুগেদার উইথ হিজ ফন্ডনেস ফর দ্য সোসাইটি অফ হিজ ডিয়ার লেডিস রাদার দ্যান অফ মেন gave him that intimate knowledge of the hearts of sentimental and uneducated women which is the manifest in all his work। দেখো তার প্রথম যে রাইটারের নামটা পেলাম, নামটা কি বলতো? নভেলটার নাম পামেলা। পামেলা, তার তার ওই ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। মোরওভার হি ওয়াজ আ কিন অবজার্ভার অফ ম্যানার্স অ্যান্ড হিজ সারপ্রাইজিংলি অ্যাকুরেট ডেসক্রিপশন অফেন কম্পেল আস টু লিসেন ইভেন হোয়েন হি ইজ মোস্ট টেডিয়াস। যদিও অনেক সময় ক্লান্তিকর মনে হবে, ভালো লাগবে না, তারপরেও মানে তার গল্পগুলো এত আকর্ষণীয়ভাবে তিনি তুলে ধরেছেন, মানে তিনি বাস্তবিক ওয়েটাকে তুলে ধরার চেষ্টা করেছেন, এত দরকার নেই। রিচার্ডসনের নোভেলের যে রেজাল্ট দেখো, দ্য রেজাল্ট অফ রিচার্ডসন ইন্সপিরেশন ওয়াজ পামেলা। এর আর একটা নাম হচ্ছে মানে ভার্চু রিওয়ার্ডেড, অ্যান এন্ডলেস সিরিজ অফ লেটার্স। আসলে এটা নভেল কিন্তু এটা হচ্ছে কি অ্যান এন্ডলেস সিরিজ অফ লেটার্স, ওই যে লেটার তিনি লিখেছেন, telling of the trials and tribulations and the finally happy marriage of a too sweet young maiden, published in the 4 volumes exceeding over the year 1740 to 1741, মানে প্রায় 1 বছর ধরে লিখেছেন। Its chief fame lies in the fact that it is our first novel in the modern sense. Aside from this fact and viewed slowly as a novel, it is sentimental, grandiloquent and worrisome. Its success at the same time was enormous and Richardson began another series of letters.
আরেকটা নাম হচ্ছে কি ক্ল্যারিসা, দেখো হুইচ অকুপাইড দ্য হিজ লিজার্স আওয়ার্স ফর দ্য নেক্সট 6 years, দ্য রেজাল্ট ওয়াজ ক্ল্যারিসা দ্য হিস্ট্রি অফ আ ইয়ং লেডি। দেখো সব লেডি নিয়ে কিন্তু তার লেখা, ঠিক আছে। তো এখানে দু একটা নাম দেখেছি, ওগুলো তো দরকার নেই। এইখানে আরও একটা রিসার্চ আছে স্যার চার্লস, মানে সরি বলো, স্যার গ্র্যান্ডিলোকুয়েন্ট মিন গ্র্যান্ডিলোকিয়েন্ট মানে ওই মানে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন বিষয়গুলোকে বলা। দেখো গ্র্যান্ডিলোকিয়েন্ট মানে বিষয়গুলোকে উপস্থাপন করা। দেখো পম্পাস অ্যান্ড এক্সট্রাভ্যাগান্ট ল্যাঙ্গুয়েজ, তাই তো, যেগুলো মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলে মানে একটু অন্যকে আকর্ষণীয় করা, তাই তো। বিশেষ করে এটা অস্টেনশাস যেটা বলা হয়, হ্যাঁ, ওভাররট, এই যে বলছে মানে পেঁচিয়ে এইটা করে মানে বলা, ঠিক আছে। মানে একটা বিষয়কে নভেল হিসেবে তুলে ধরতে মানে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়কে একটা টপিককে আলোচনা করার জন্য এটা সেটা বলে মানে লেটারে ভরে তুলেছে আর কি নভেলটাতে। আচ্ছা এরপর আসতে এটা পেলাম। এরপর হচ্ছে হেনরি ফিল্ডিং। তাহলে প্রথমে আমরা কার নাম পেলাম? ড্যানিয়েল ডিফো। তারপর পেলাম কি, কার নাম পেলাম বলো? স্যার রিচার্ডসন নাকি? রিচার্ডসন, দেখো স্যামুয়েল রিচার্ডসন। তার আগে পেলাম ড্যানিয়েল ডিফো। এখানে সব মানে মেয়েদের নামের নভেল বেশিরভাগই। এই প্রথম আসে হচ্ছে জোসেফ অ্যান্ড্রুজ, হেনরি ফিল্ডিং। দেখো এইখানে যদি আমরা বলা হচ্ছে কি, জাজ বাই হিজ অ্যাবিলিটি অ্যালোন ফিল্ডিং ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ দিস নিউ গ্রুপ অফ নোবেল রাইটার্স, ওয়ান অফ দ্য মোস্ট আর্টিস্টিক দ্যাট আওয়ার লিটারেচার হ্যাজ প্রডিউসড। সে কোথায় জন্মেছিল? ইন কন্ট্রাস্ট উইথ রিচার্ডসন হি ওয়াজ ওয়েল এডুকেটেড। দেখো রিচার্ডসন ছিল মানে বেশি এডুকেটেড হয়নি, তাই না? আর আমাদের জোসেফ অ্যান্ড্রু কিন্তু ওয়েল এডুকেটেড, হ্যাভিং স্পেন্ড সেভারাল ইয়ার্স অ্যাট দ্য ফেমাস এটন স্কুল and taken a degree in letters at the University of Leiden in 1728. তো তার ব্যক্তিগত জীবন আমার দরকার নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে for 10 years or more little is definitely known of him save that he published his first novel Joseph Andrews in 1742. তাহলে ফিল্ডিংস ওয়ার্কে চলে আসছি। ফিল্ডিংস ফার্স্ট নভেল জোসেফ অ্যান্ড্রুজ ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য সাকসেস অফ পামেলা। ওই যে রিচার্ডসনের পামেলার সাকসেস হওয়ার পরপরই সে জোসেফ অ্যান্ড্রুজ লেখা শুরু করে, and began as a burlesque of the false sentimentality and conventional virtue of Richardson heroine. He took for his hero the alleged brother of Pamela, and a bhai হিসাবে গ্রহণ করে, who was exposed to the same kind of temptation, but who, instead of being rewarded for his virtue, was unceremoniously turned out of doors by his mistress. মানে দেখানো হচ্ছে যে পামেলা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্সড হয়েছিল খারাপ কাজে, কিন্তু শেষ পর্যন্ত সে কিন্তু রিওয়ার্ডেড হয় কারণ সে খারাপ কাজের সাথে যুক্ত হয়নি। এটা ছিল মেয়েদের ব্যাপার। এবার জোসেফ অ্যান্ড্রুকে তুলে ধরেছে সে ছিল একজন ভালো মানুষ, সৎ মানুষ, কিন্তু তার চিন্তাভাবনাগুলো একটু উদ্ভট বলে মনে হয়েছে। সেই জন্য পামেলা রিওয়ার্ড পাইলেও জোসেফ অ্যান্ড্রু কিন্তু সমাজ থেকে রিওয়ার্ড পায়নি, মানে ছেলেদের ব্যাপারটা যা আর কি। হ্যাঁ, ফিল্ডিংস লেটার নভেলস আর জোনাথন ওয়াইল্ড, দ্য স্টোরি অফ আ রোগ, যেমন হচ্ছে উহি সাজেস্ট ডিফোস ন্যারেটিভ, দ্য হিস্ট্রি অফ টম জোন্স, দ্য হিস্ট্রি অফ টম জোন্স ফাউন্ডলিং, এটাও কিন্তু তোমাদের আছে। হিজ বেস্ট ওয়ার্ক অ্যান্ড দ্য অ্যামেলিয়া। পামেলার বিপরীতে কি লিখছে সে? অ্যামেলিয়া। হ্যাঁ, মানে আসলে প্রত্যেকটা এইজেই কিন্তু রাইটারদের মধ্যে একজন আরেকজনের যে মানে কি বলবো ঈর্ষান্বিত হয়ে ওঠা বা প্রতিযোগিতা এরকম কিন্তু তৎসময়ে ছিল আর কি। তো এখানে ওইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর দুই একটা রাইটারের নাম আছে, এগুলো আমাদের অত দরকার নেই। এই যে ডন কুইক্সো কবি, এখানে চলে গেল, এইখানে আমরা একটু খেয়াল করবো। দেখো আচ্ছা, without any particular ability he models his novel on Don Quixote. The result is simply a series of coarse adventures which are characteristics of the picaresque novel of his age, Don Quixote. জনসনের ছিল এভরি ম্যান ইজ হিউমার, এভরি ম্যান ইজ ম্যান আউট অফ হিজ হিউমার, যেগুলো হচ্ছে কমেডি অফ হিউমার, ওগুলোর আদলেও কিছু কিছু নভেল লিখেছেন। তো লরেন্স টার্ন আছে, এরকম কিছু কিছু রাইটার আছে, এগুলো তো অতটা গুরুত্বপূর্ণ নয়, আমরা যে কয়টা পেয়েছি। দ্য ফার্স্ট নভেলিস্টস অ্যান্ড দেয়ার ওয়ার্ক উইথ দ্য পাবলিকেশন অফ গোল্ডস্মিথ, ভিকার অফ দ্য ওয়েকফিল্ড ইন 1776, দ্য ফার্স্ট সিরিজ অফ
ইংলিশ novels came to a suitable close. এটার মাধ্যমে শেষ হয়ে আসলো অফ দিস ওয়ার্ক উইথ অ্যাবান্ডেন্স অফ হোমলি সেন্টিমেন্ট ক্লাস্টার অ্যাবাউট দ্য লাইফ অফ ফ্যামিলি অ্যাজ দ্য মোস্ট স্যাক্রেড অফ অ্যাংলো সেকশন। আচ্ছা, এগুলো নিয়ে আর তেমন কিছু বলার নেই। সামারি অফ দ্য 18th century, 18th century শেষ। তাহলে 18th centuryতে আমরা যা যা পেয়েছি সেটা হলো কি, মোটামুটি ইংলিশ পোয়েট্রি পেয়েছি, তারপরে এসে পেয়েছি, তারপরে নভেল পেয়েছি, তাই তো এইগুলো। এবং এখানে কিন্তু প্রত্যেকটা সিরিজে কিন্তু গুরুত্বপূর্ণ রাইটারের নাম আছে, 2-3 জন করে রাইটারের নামকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিব। আর দ্য পিরিয়ড উই আর স্টাডিং ইজ ইনক্লুডেড বিটুইন দ্য ইংলিশ রেভলিউশন অফ 1680 অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অফ 1789, মানে এই দুটার মাঝামাঝি। তাহলে 1688 থেকে, তাই তো, সেই আমাদের রেস্টোরেশন পিরিয়ডের পর থেকে শুরু করে একদম ফ্রেঞ্চ রেভলিউশন বা হচ্ছে আমাদের রোমান্টিক এজ শুরুর আগ পর্যন্ত যে এইজটুকু, এটা হচ্ছে নিও ক্লাসিক্যাল এইজ। আর নিও ক্লাসিক্যাল এইজে আমরা 3টা ডিফারেন্ট অপশন কিন্তু আমরা সাহিত্যের পেয়েছি। তো আমরা একটু সামারাইজেশনগুলো একটু দেখে নিব, তাহলে আমাদের মাথায় থাকবে। এখানে এগুলো নিয়েই কথা বলা হয়েছে, দেখো, প্রোজ, পোয়েট্রি, নভেল, এসে, হ্যাঁ। আর ওর সাথে ছিল কি ক্রিটিসিজম, তাই না? এখানেও কিন্তু আমরা পেয়েছি ক্রিটিসিজম। আর রোমান্টিক রিভাইভাল তো আমরা পেলামই, দ্য রিভাইভাল অফ রোমান্টিক পোয়েট্রি। তাহলে এই এজটা মানে বিভিন্নভাবে তাদের ফার্স্ট নভেলিস্ট কারা কারা ছিল এখানে কিছু নাম দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের নিও ক্লাসিক্যাল এইজের বিভিন্ন ধরনের রাইটিংয়ের নাম, এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট কিছু রাইটার, তার সাথে কিছু মাইনর রাইটারেরও নাম দিয়ে দেওয়া হয়েছে। তা তোমাদের একটু কাজ হবে এইখানে একবার একটু রাইটারের নামগুলো রিভাইজ করা। মানে আমাদের কাজ হবে এখানে যে কোন কোন রাইটিং ছিল এবং সেই রাইটিংয়ের মেজর রাইটারগুলো কারা ছিল, হ্যাঁ। এই তাহলে এখান থেকে তোমাদের আমি 2টা কাজ দিলাম, কারণ এটাকে আমাদের একটু ডিভাইড করে ফেলতে হবে, হ্যাঁ, যে রাইটিং এবং রাইটার। আমি কি বুঝতে পারছি বিষয়টা? যে এই এইজের বিষয়টাকে একটু মাথায় নেওয়ার জন্য আমরা করব কি, প্রথমত আমরা লিখব কি রাইটিং কী কী ছিল এই সময়, পোয়েট্রি, তাই না? যেমন হচ্ছে আমাদের প্রথম নিও ক্লাসিক্যাল এজের প্রথম রাইটারই কে ছিল বলো তো, মনে আছে? এই 18th century, আলেকজান্ডার পোপ। হ্যাঁ, আলেকজান্ডার পোপ, তাই তো, আলেকজান্ডার পোপ ছিল। তো তার রাইটিং থেকে শুরু করে একদম এই যে আমরা যে নভেল পেলাম, তাই তো, রিচার্ডসন মানে জোসেফ অ্যান্ড্রু পর্যন্ত, এই পর্যন্ত যে সকল রাইটারগুলো আছে এবং কোন কোন রাইটিংয়ে কোন কোন রাইটার আমরা মেজর ভূমিকায় পেয়েছি, তাদেরকে আমরা একটু রিভাইজ দিয়ে ফেলবো এই এজটাতে, হ্যাঁ। তো আমি এখানে আর কিছু বলছি না, এখানে তোমাদের একটু কাজ দিয়েছি, শুধু রেস্টোরেশন পিরিয়ডের 18th century পিরিয়ডের রাইটিংগুলো খেয়াল করবা। তাহলে আমি বলতে পারি রিভাইজ দ্য, আচ্ছা, রেস্টোরেশন তো নিও ক্লাসিক্যাল পিরিয়ড বা 18th century বলি। eighteenth century writings and make note with the lists of the writers. এই কাজটা তোমরা একটু করবা আগামী, মানে যাতে একটা রিভাইজ হয়ে যায় এটা, হ্যাঁ। আর এটা কেটে দিলাম, তাহলে এই কাজটা একটু করবা। আর নেক্সট ক্লাস আমরা শুরু করব হচ্ছে আচ্ছা, লাস্ট আমরা ইয়েটা পড়েছিলাম জন কিটসের কোশ্চেনগুলো কি দেওয়া হয়েছে সবগুলো থেকেই, পার্ট এবিসি দিয়েছি বলো তো? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, দেওয়া হয়েছে তো না? হ্যাঁ, তাহলে এরপর আমরা হিস্ট্রি, এদিকে আমরা ওটা পড়বো, হিস্ট্রিকলিস পড়বো, আর এদিকে আমরা হিস্ট্রির প্রশ্নগুলো আমি আবার এইভাবে 2টা, তাহলে আমাদের মোটামুটি 2টা এজ এখানে দেখানো হয়েছে, 2টা তো না 3টা, একটা হচ্ছে রেনেসাঁস পিরিয়ড, আরটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, আরটা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, তাই তো? এই 3টা কিন্তু আমরা এখানে একটানা পড়লাম। এখন এইগুলোর গুরুত্বপূর্ণ কোশ্চেন ওয়াইজ আমাদেরকে আবার স্টাডি করতে হবে একটু। আচ্ছা, তো এই হলো আমাদের মেনলি আলোচনার বিষয়।
একটু আবার একটু ভালো করে দেখে নিবা, জাস্ট আমরা একটু রিভাইজ করে গেছি যে আসলে কি কি বিষয়গুলো থাকে এগুলো নিয়ে। হ্যাঁ স্যার টপিক একটু ছিল 1 মিনিট যদি সামারাইজ করে দিতেন। হ্যাঁ স্যার বলো। ক্যান্টারবরি টেলস আসলে কি? হ্যাঁ হ্যাঁ, ক্যান্টারবেরি টেলস। এই যে প্রিকারসার্স অফ দ্য নভেলের যে থার্ড প্যাসেজে আছে। হ্যাঁ হ্যাঁ, ক্যান্টারবেরি টেলসটা আমরা পড়েছিলাম না, এটা তো চসারের স্যার। জিওফ্রে চসারের। ওটা কি তুমি পেয়েছিলে ওটা যখন আমরা পড়েছিলাম? না স্যার, এটা পাইনি আমি। হ্যাঁ, ওইটার জন্য বুঝতে পারছো যে এটা জিওফ্রে চসার, উনি হচ্ছে প্রথম এই পয়েম লেখেন, তাই না, ইংলিশে। এবং এখানে তিনি কয়জন, মানে এখানে তিনি একটা কাহিনী ছিল যে তারা একটা পিলগ্রিমেজে যাচ্ছিল, তাই তো। তা সেখানে যাওয়ার পথে এই আমাদের জিওফ্রে চসার একটা প্রস্তাব করেছিল যে যারা যাবে তারা ওখানে যাওয়ার পথে 2টা স্টোরি আর আসার পথে 2টা স্টোরি বলবে, ঠিক আছে তো। এবং প্রত্যেক ব্যক্তির ওই স্টোরিগুলোকে তিনি কী করবেন, রেকর্ড করবেন। তা ওখানে তিনি সকল রাইটার মানে সকল স্টোরি কিন্তু রেকর্ড করতে পারেননি, ঠিক আছে তো। তো ওখানে যে কয়টা স্টোরি রেকর্ড করা হয়েছে মেনলি ওগুলো বিভিন্ন মানুষের মুখে মুখে শোনা, বুঝতে পারছো। মনে করো তোমরা 10 জন মনে করো এক জায়গাতে বেড়াতে যাচ্ছ, একটা ট্যুরে যাচ্ছ। তা বলছো যে ট্যুরে যাওয়ার পথে যদি আমরা মনে করো 10 জন যাই, তাহলে ট্যুরে যাওয়ার পথে 2টা গল্প বলবে, আসার পথে 2টা গল্প বলবে। তাহলে এই গল্পগুলোকে তুমি আবার লিখবা, লেখার পরে যে একটা রাইটিং তৈরি হবে, এই রাইটিংটাকেই ওইখানে জিওফ্রে চসার ক্যান্টারবেরি টেলস বলছে। এবং ওই ক্যান্টারবেরি টেলসকে কিন্তু বলা হয়ে থাকে যে ওই মানে মানে ক্যান্টারবেরি টেলসকে বলছি, যে জিওফ্রে চসারকে বলা হয়ে থাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, আবার ফাদার অফ ইংলিশ নভেলও বলা হয় কিন্তু। কারণ ওই ক্যান্টারবেরি টেলসের ভিতরে কিন্তু ওই পিকারেস্ক নোভেলের যে ধরনের ধারণা সেটা কিন্তু তখন থেকেই শুরু হয়েছে, বুঝতে পারছো। এই জন্য এই কথাটা বলা হয়েছে। হ্যাঁ, একটু আগের ভিডিও ক্লাসগুলো একটু দেখে নিবা, হ্যাঁ সবাই যারা এখনো দেখো। এটা এই বাকি আছে দেখা, এটা দেখা হয়নি। মানে একটার সাথে আর একটা রিলেটেড তো, মানে অনেক সময় দেখা যায় যে কম্প্যারিজন করতে গিয়ে যদি আগের কথাগুলো না বোঝা হয় বা জানা না থাকে তখন আবার বুঝতে অসুবিধা হয়। এটা আবার কি হলো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার তাহলে ফাদার অফ নোবেল কাকে বলা হচ্ছে? না, ওটা তো কি ড্যানিয়েল ডিফো? না, আমরা ফাদার অফ নভেল বলবো হচ্ছে জোসেফ অ্যান্ড্রুকে মেনলি, বুঝতে পারছো। কারণ ড্যানিয়েল ডিফোকে বলছি না, কারণ ড্যানিয়েল ডিফোর যে নভেলের মডার্ন নভেলের যে ক্যারেক্টারিস্টিক্স এগুলোর ভিতরে নেই। যদিও ডেসক্রিপশন আছে, বর্ণনা আছে, কিন্তু ওটা তো অ্যাডভেঞ্চার, ওখানে তো মানুষের যে বাস্তবিক লাইফ সেটাকে তুলে ধরা হয়নি, যেটা নভেলের উদ্দেশ্য আর কি। হ্যাঁ, তো তাহলে স্যার স্যামুয়েল রিচার্ডসন যে লিখছে স্যার পামেলা, ওটা ফার্স্ট নভেল। একটা হ্যাঁ জিনিস খেয়াল করতে হবে, ফার্স্ট নভেল মানে হচ্ছে যেখানে নভেলের ফিচার আছে কিন্তু ওকে ফাদার বলা যাবে না। এখানে বাংলা বিশেষ পড়তে গিয়ে দেখবে বাংলা সাহিত্যের ক্ষেত্রে খেয়াল করবা যে প্রথম নভেল কোনটা আর প্রথম সার্থক নভেল কোনটা, এরকম আছে কিন্তু। প্রথম নাটক কোনটা, প্রথম সার্থক নাটক কোনটা, এরকম কথা। সার্থক নাটক মানে হচ্ছে যার ভিতরে নাটকের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য আছে। আর শুধু নাটক বলতে কী বোঝাবো, যেটা নাটকের ক্যারেক্টারিস্টিক্স আছে কিন্তু পূর্ণাঙ্গ নাটকের ফিচারগুলো ওর ভিতরে আমরা পাচ্ছি না। তো এরকম একটা বিষয়, প্রথম নভেল আর প্রথম সার্থক নভেল, বুঝতে পারছো, যেখানে নভেলের পুরো বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো এখানে এই ব্যাপারগুলো চলে আসে। সেই হিসাবে পামেলা হচ্ছে ফার্স্ট এবং ট্রু নভেল, বাট জোসেফ অ্যান্ড্রুকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ নভেল, মডার্ন ইংলিশ নভেল আর কি। মানে এখানে কিছু এরকম বিষয়গুলো আছে যেগুলো তোমরা পরবর্তীতে পেয়ে যাবে, যা হোক একটু স্টাডি করলে বা ওর ভিতরে আরও পড়লে, বিশেষ করে তোমরা যখন এই যে কী বল কল্যাণনাথ দত্ত থেকে পড়বো, এখানে আরও কথা আসবে, এখানে আরও পেয়ে যাবা। হ্যাঁ, আমি ওখান থেকে বইয়ে লিখে দেবো, কল্যাণনাথ দত্ত থেকে কোনটুকুটা একটু দেখবা। আচ্ছা, তো এমনি আর কারো কোনো কথা আছে? না থাকলে আজকে এখানেই শেষ করছি। তো ঠিক আছে, তো যে পড়াশোনা চলছে এগুলো পড়াও, ভালো করে পড়তে থাকো। আর আগামী থেকে আমরা এটা শুরু করব। আর স্যার আমি হোমওয়ার্ক হিসাবে নতুন একটা অপশন দিয়ে দিব আমি তোমাদেরকে। হ্যাঁ, একদম শুরু থেকে ড্রামা থেকে শুরু করব আমরা আবার। আচ্ছা, শ্রীপাদ মনে কিছু বলতে চাচ্ছিলা? না স্যার, আমি বলছিলাম যে অনেকদিন আপনি শুধু পড়াচ্ছেনই, একটা গল্প টল্প তো বলেননি স্যার। মাঝে মাঝে যে এরকম কথা ছিল যে আপনি গল্প শোনাবেন, যাতে আচ্ছা, আমরা একটু যেহেতু এটা একটু বড় কোর্স তো একটু মানে মোটামুটি আমরা শেষের দিকে প্রায় এসে গেছি বলা যায় যে, তাই না?
জি স্যার। এখন মেনলি হোমওয়ার্কগুলো করলে তখন আমার ইনপুটটা তখন কম থাকবে আর কি, তখন তোমাদের মানে আউটপুট দেখাতে হবে, তখন আমার চাপ কম থাকবে, তখন গল্প টল্প একটু করা যাবে, কিছু কিছু আলোচনা নিয়ে আসতে আসতে। আচ্ছা স্যার ঠিক হ্যাঁ হ্যাঁ স্যার, তখনই বরং ভালো হবে, কারণ আমরা তো তখন স্যার কাজ করতে করতে বোরিং ফিল হ্যাঁ করব, হ্যাঁ, তখন তখন ওইগুলো হতো, কারণ এখন আমাকে দিতে হচ্ছে তো, মানে এই দেওয়ার পরে বিশেষ করে হিস্ট্রি কিন্তু আমাদের রিভাইজ করতে হবে আবার, এটা হলো বড় কথা। হুম। হ্যাঁ, মানে আফরোজা জি তো স্যার। পুরো টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, টায়ার্ড তো হতেই হবে, টায়ার্ড না হলে হয়, যতক্ষণ পর্যন্ত টায়ার্ড না হবা তাহলে স্যার বুঝতে হবে কাজ বিবাদ হচ্ছে কথা না। বলতেছে, আমার যে রাগ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, যে আমি সরি, দুঃখিত। না সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। এই যে ক্লান্তিবোধটা আসার আগ পর্যন্ত কারা প্রতিযোগিতায় টিকতে পারে সেটা তো বোঝা যাবে না, বুঝো না? স্যার কারণ প্রথম 1 ঘন্টা খুবই ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ স্যার পর একটু খারাপ লাগা শুরু হয়ে যায় স্যার, শেষ পর্যন্ত থাকে যে যদি কোনো ইনফরমেশন মিস না, হয়ে ওই যে যায় বললাম মানে ওখানেই তো যে পার্থক্যটা এখানেই তৈরি হয়ে যাবে তো, কারণ অধ্যাবসায় বলতে কি বোঝায় আসলে? তোমার আরাম বোধে যতটুকু পাবা তুমি যদি ততটুকুই করো, তাহলে তোমার কি ডেভেলপমেন্ট কখনো আসবে বলো? তুমি যদি জি মনে না করো স্যার। তুমি এখন 5 কেজি তুলতে পারো, তুমি 5 কেজি তুললা, তোমার 6 কেজিতে কষ্ট হবে বলে তুমি ব্যায়াম করতেছো, মানে ডাম্বল তুলতেছো 5 কেজি, কারণ 6 কেজি তুলতে গেলে তোমার কষ্ট হবে, তো তোমার কি আদৌ 6 কেজি তোলা হবে বলো? এটা তো হবে না। এই যে তোমরা শুনতেছো এই জন্য ক্লান্তিবোধ লাগতেছে, তাই না? মানে বোরিং ফিল করতেছো, আমি তো বক বক করেই যাচ্ছি, বক 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 করে যাচ্ছি, কোথা থেকে কি বলছি না বলছি ইত্যাদি ইত্যাদি, মাথা থেকে নিয়ে আসতে হচ্ছে, গল্প নিয়ে আসতে হচ্ছে। তাহলে এই পরিশ্রমগুলো আগে থেকে করার অভ্যাস আছে বলেই কিন্তু আমি তোমার এগুলো পারতেছি এভাবে করতে, তা নাহলে পারা যাবে না। পারা যাবে বলো? তো এই অভ্যাসগুলো ঠেলায় পরে তৈরি না হয়ে স্যার। গেছে, ঠেলায় পরে কিন্তু তৈরি হয়েছে এগুলো। হ্যাঁ, টিউশনি করাইছে বললাম না, রাত 11টা মানে পর্যন্ত টিউশনি করাইছি, একদম সন্ধ্যা 6টা থেকে। এই জন্য এই বকবকানির অভ্যাসটা থেকেই গেছে, আর এই জন্য আর পড়া টিচারদের অনেক ধৈর্যের প্রয়োজন হয়। হ্যাঁ মানে তাও তো মানে বললাম যে এখন তো আরামেই, তখন মনে করো এমন ছিল বগুড়াতে তো আমি থাকছি, তো বগুড়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত সাইকেল চালিয়ে, বুঝতে পারছো? মানে এদিকে ধরা হয় বনানী, ওই দিকে ধরা হবে তোমার মনে করো আজিজুল্লাহ কলেজের ওই দিক পানে, আবার ওই দিক থেকে শুরু করে সাত মাথা পার হয়ে এদিকে, যারা বগুড়া যদি কেউ থাকো তাহলে বুঝতে পারবা, মানে পুরো এরিয়াটা যেন শুধু দৌড়ে বেড়াতাম সারাদিন, সকালে এদিকে 6টা থেকে 10টা পর্যন্ত, তারপরে কলেজ, তারপর বন্ধুদের সাথে পার্কে আড্ডা, তারপরে মোটামুটি টিউশনি, মানে স্যারদের কাছে প্রাইভেট পড়া, তারপরে চলে যাও তার নিজস্ব টিউশনি থেকে এসে আবার নিজের পড়া, এইভাবে চলতো, মানে বনবন করে ঘুরতো অন্যজনের মাথা। তারপরেও তো পরিশ্রম না করলে তো আগানো যাবে না, এটা বুঝতাম বলেই আর ওগুলো অত আরাম সারাম খুব একটা করা হয়নি। মেসে থাকা হতো, বন্ধুদের সাথে মাঝে মাঝে ঘোরাঘুরি হতো, এই আর কি। তবে একসাথে আমরা বসেছি, সাহিত্য নিয়ে আলোচনা করেছি, টেক্সট পড়েছি আমরা, কিন্তু এটা হলো আমাদের একটা ব্যাপার যে টেক্সট কিন্তু আমাদের কলেজে এভাবে স্যারেরা, কিছু কিছু স্যার ছিল যারা পড়াতো, তাদের কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে দেখেছি যে আসলে টেক্সট না পড়লে কখনো অরিজিনাল সাহিত্যের মজাটা পাওয়া যায় না। আর এখানেই সব। তারপরে কারণ আমরা পার্কে বসতাম এবং 2-3 জন মিলে আমরা গ্রুপ করে নিতাম যে তুই এই প্যারাগ্রাফটা পড়বি, মানে এই স্টেঞ্জা তোকে পড়াতে হবে, আমি এটা পড়বো, এভাবে পড়বো, পড়ার পর এটা নিয়ে আলোচনা হবে, এটা কোথায় কার বুঝতে অসুবিধা হলো, এই যে একটা গ্রুপ স্টাডি, এটা আমাদের খুব কাজে লেগেছে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, অনেক ক্লান্ত বোধ করেছো, আফরোজাকে আর কষ্ট দিব না একটু, তো গুড নাইট, সবাই ভালো থাকো, বাই। গুড নাইট।